বিয়ে যেহেতু করেই ফেলেছি, চাইলেই আসতে পারো, একসাথে গোসল করবো। সোজাসাপটা বলে দিলাম আমি একটু রেস্ট নিতে চাই। 5 মিনিট পর বাথরুম থেকে চেঁচিয়ে তানজু আপু বলল, আমি তোয়ালেটা আনতে ভুলে গেছি, দিয়ে যাও না একটু প্লিজ। ওয়েট। তোয়ালে হাতে দাঁড়িয়েছিলাম, দরজাটা খুলে হাত ধরে টান দিয়ে বাথরুমে ঢুকিয়ে নিল। বুকের ওপর তোয়ালে গজে রেখেছে, হাঁটুর ওপরে তো উফ, চুলগুলি খুলে রাখার কারণে কোমর পর্যন্ত লম্বা ঝুলে আছে। কলার চেপে ধরে একটানে বুকের সামনে এনে কপালে কপাল থেকে চুম্বন করার চেষ্টায় ব্যর্থ তানজু আপু। আপু, ফুলসজ্জাটা এখানে না করে বিছানায় করলে হয় না? চুপ। আর নয় মামাতো ভাই বোন, এখন থেকে আপু ডাকবে না, শুধু জানটুসি বউ আর বর, বুঝলি? আচ্ছা মা, নিজের মা বাড়িতে থাকতে হবে, এতে রুম ভাড়া দেওয়ার কি আছে? তোর মামা যে কতটা কৃপণ টাইপের লোক তোর তো জানাই আছে। 40 টাকা কেজি ভালো বেগুন রেখে 20 টাকা কেজি অল্প পোকা ধরা বেগুন কিনে আনি, বুঝতেই পারছিস। অনেক হার কিপন কিপন দেখেছি, কিন্তু মামার মতো কিপন জীবনেও দেখিনি। সেচে কিনা পচা বেগুন খাওয়া শুরু করলো। আজ 7 বছর পর মামার বাড়িতে পা রাখছে। দরজায় টোকা দিল একজন 40 থেকে 45 বয়সী লোক। দরজা খুলে গলা ঝাড়িয়ে বলল, কি চাই? মা কোনো কথা না বলে পা ছুঁয়ে সালাম করলো। আমি সালাম দিলাম, তবে দাঁড়িয়ে থেকেই দিয়েছি। মাথায় লম্বা ঘোমটাটা দিয়ে বলে, কেমন আছো মেজো দাদা? সঙ্গে সঙ্গে চোখে মুখে হাসি রেখা ফুটে উঠল। আমাকে বুকে জড়িয়ে ধরল। মোটেও এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। জড়িয়ে ধরে বলে, সে যে নাকি ঘুষি মেরে চলে গেছে আর একটি বারও দেখতে আসলি না, কেমন আছিস? 7 বছর আগে যখন মা আর মামার ভেতরে জমি জমা নিয়ে ঝগড়া হয়, তখন রাগের বশে নাক বরাবর একটা ঘুষি দিয়ে মামাকে অজ্ঞান করে দেই। সেদিন আর বাড়িতে ঢোকার সাহস হয়নি। একটা বন্ধুর বাড়িতে রাতটা কাটিয়েছিলাম। মামা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, ছেলে তো অনেক বড় হয়ে গেছে, এখন কেউ কি আগের মতোই দুষ্টুমি করিস নাকি? মা বলল, কি যে বলো না মেজো দাদা, সোহাগ অনেক ভালো একটা ছেলে, শুধু পড়ালেখায় একটু কাঁচা। বুঝতে পারছি না মা প্রশংসা করছে নাকি মানসম্মান ডোবাতে চাইছে। চিন্তায় মাথার ওকনগুলি কিলবিল করছে। মাথা চুলকাতে চুলকাতে মার দিকে কটমট করে তার চোখ নিয়ে তাকালাম। মা ফিক করে হেসে দিল। আমার তাকানোতে মামা পান চিবোতে চিবোতে তখন বলে, শুনলাম ছেলে নাকি গাঞ্জিকা টাঞ্জিকা খায়। মানে শুদ্ধ ভাষায় যাকে গাজা বলে আর কি। 32 বাটি দাঁত বের করে খিলখিল করে হেসে দিল। লজ্জায় মুখখানা আমার লাল হয়ে গেছে। না পারছি চোখ তুলে তাকাতে, না পারছি কোনো কথার উত্তর দিতে। বুঝতে বাকি রইল না নাক পাটানোর প্রতিশয়টা নিতে যাচ্ছে, তাই নীরবে সহ্য করে যাচ্ছি। মামা ছাগলের মতো বলেই যাচ্ছে। মার দিকে করুণ চোখে তাকালাম। মা হাতের ইশারায় বলল, তুই একটু কন্ট্রোলে থাক। না ওসব খাই না, তবে মাঝে মাঝে 2-1টা সিগারেট খাই। মামার চোখ ছানা বড়া হয়ে যায়। বলিস কি রে, সিগারেট খায় অথচ তুই কিছু বলিস না? বাড়ি অসভ্য হয়ে গেছে তোর ছেলে, একটু চোখে চোখে রাখতে হবে। আহ মিটু দাদা, বকছো কেন? বাচ্চা মানুষ বোঝেই কম। বোঝালেই সব বুঝবে। এই বুড়ো না তার ছেলেকে বাচ্চা বলিস? বিয়ে দিলে তো নিজেই 3 বাচ্চার বাবা হয়ে যাবে। মেজো দাদা, হয়েছে হয়েছে। আর বলবো না, মজার জন্য দুঃখিত। এই ধর চাবি, দোতলার রুমটা এখন থেকে তোদের। মামা ভারী গলায় ডাকলো, মা তাঞ্জু একটু নিচে আসো। আমি ভাবতে থাকলাম এই তাঞ্জুটাকে, নামটাও চেনা চেনা লাগছে, যেন অনেক বছর আগে কখনো শুনেছিলাম। রূপে গুণে ভরপুর, চুলগুলো খোপা করে বেনি বেঁধেছে। বিধাতা যে এত সুন্দর বস্তু বানাতে পারে সেটা এই মেয়েকে না দেখলে বুঝতামই না। মামা যে মা বলে ডাকলো, তার মানে কি এটাই আমার নানি? এমন যুবতী নানি কিভাবে সম্ভব? নানা কি আর একটা বিয়ে করেছিল নাকি? আমি একটু ঝুঁকে মেয়েটার পা ছুঁয়ে সালাম করতে যাব, তখনই আমার কান টেনে উপরে তুলল। টকবগানো জলামগির মতো চোখ, আগুনের কুণ্ডলের মতো বিস্ফোরণ হচ্ছে। ভয়ে ঢুক গেলাম। কানে ব্যথা লাগছে, অথচ বলার মতো কোনো ভাষা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। সোহাগ, সালাম করছিস কেন? এইটা তানজু, তোর সঙ্গে ছোটবেলায় যে মেয়েটা খেলা করতো, এ সেই মেয়ে। কিন্তু মামা যে বলল মা, তার মানে তো এটা আমার নানি, সেটাই বোঝাই যাচ্ছে। আমি যেমন তোকে বাবা পাগল বলে ডাকি, তেমনি তোর মামাও তার মেয়েকে আদর করে মা ডাকে। বোকা ছেলে, এখনো বুঝ কেন হলো না? মা কথাগুলি বলে একটুখানি হাসলো। আপু,
আমার কানটা ছাড়ুন, ব্যথা লাগছে তো। মা তাঞ্জু একটু নিচে আসো। বেশ হয়েছে, কান টেনে ধরেছে। তোকে তো মেরেই ফেলতাম। আমি এতদিন পরে আমাদের কথা মনে হলো? হ্যাঁ, তোর এই 7টা বছরে একটিবারও কল দেওয়ার কথা ভাবিসনি তুই আমাকে? নাম্বার ছিল না আপু, তুমি তো আমাকে নাম্বার দাওনি। অনেক চেয়েছি, দাওনি। এখন থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে তোমার সামনে নাম হাজিরা দেব, প্রমিস। কানটা ছেড়ে দিয়ে ওর মাথায় দিয়ে মাকে সালাম করলো। আমি ব্যাগটা হাতে নিতেই মামা বলল, তাঞ্জু ওদের রুম 2টা দেখিয়ে দিয়ে আসো। সব থেকে বড় এবং সুন্দর রুম 2টা দেখাবে। 32টা দাঁত কপাটি দেখিয়ে হো হো করে হেসে দিল। মামা কি বিশ্রী হাসি দিতে পারে মাইরি। মামা না হলে আরেকটিবার ঘুষি দিতে দাঁতটা ভেঙে দিতাম। তাঞ্জু হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে বলে, রাখ, তোর এইসব নিতে হবে না। হ্যাঁ, এতটা ভারী ব্যাগ তুই সহ্য করতে পারবি না, বাচ্চা মানুষ। ডান হাত টান দিতেই তাঞ্জু ঝপাস করে পড়ে গেল। আমাদের দিকে তাকিয়ে বলল, আপনার চিন্তা করতে হবে না আন্টি, আমি ব্যাগ নিতে পারবো। প্রতিদিন 1 গ্লাস দুধ খাই আমি। ব্যাগ তোলার খুব চেষ্টা করছে চাঞ্চু, কিন্তু পারছে না। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। হা হা করে হেসে দিয়ে বললাম, বাচ্চা মানুষের কাজ বাচ্চাকেই করতে দিলে খুশি হব আপু। আপনার এত কষ্ট করার কি দরকার। রুম দেখিয়ে দিল। মার রুম আগে থেকে গোছানো ছিল, অবশ্য চান্দু ছাড়া কেউ করেনি, কারণ মেয়েরাই পারে রুম পরিষ্কারের কাজ পারফেক্টভাবে করতে। আমার রুমে এসে ধপাস করে খাটে শুয়ে হাফ হাফ ছাড়লো। ব্যাগগুলো এক কোনায় রেখে স্যান্ডো গেঞ্জি খুলছিলাম, তখন তাঞ্জুর চোখের দিকে চোখ যায়। লোলক দৃষ্টিতে আমার দিকে, আমার শরীরের দিকে তাকিয়ে আছে। এবার একটু রেগেই বললাম, যান রুম থেকে, বের হয়ে যান। কাপড় বদলানোটা দেখাটা কি ভদ্র মেয়েদের কাজ? আমার রুমে আপনি কি করছেন? বাহ, তুই তাহলে অনেক বড় হয়ে গেছিস দেখছি। কেননা ছোটবেলায় যখন আমরা একসাথে গোসল করতাম তখন তো এরকম করতি না। লজ্জায় মুখ লাল হয়ে কুচড়ে গেছে। তখন আমরা ছোট ছিলাম আপু, এসব মনে করে দিয়ে কি লজ্জা দেওয়ার চেষ্টা করছেন? 14 বছরের নিচে সবাই শিশু, তার মানে তুই এখন বড় হয়ে গেছিস। এখনো আমার 2-3 বছরের ছোট। লজ্জায় কোনোভাবে হাত টেনে ধরে বাইরে পাঠিয়ে দিলাম। এবার যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে উঠে দাঁড়ালাম। মায়ের হাতে ধরা পড়ার আওতার বাইরে। মা নিচে রান্নার কাজ করতে ব্যস্ত। পকেটে হাত ঢুকিয়ে দিয়ে একটা সিগারেটের প্যাকেট বের করলাম। রাস্তার মাঝে প্রথমে নিয়েছিলাম, কিন্তু মা পাশে থাকার জন্য খেতে পায়নি। মনটাও কেমন যেন সিগারেট করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে রেখে আগুন লাগালাম। ছুক টান দিয়েছি, হঠাৎ পাশ থেকে মেইলি কণ্ঠে কে একজন বলল, কেউ এখানে ধোয়া খাচ্ছে। তাহলে কি মা সিগারেট খেতে দেখে ফেলেছে? অর্থাৎ এমন একটা ডাকে ভয়ে পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। ভয়ে ভয়ে পাশের ছাদে তাকালাম। পাশের ছাদ বলতে মাঝখানে একটা 3 ইঞ্চি একটা দেওয়াল। এবার আগের থেকে ভয়টা আরো দ্বিগুণ হয়ে গেল। তাঞ্জু আপু তাহলে সব দেখে ফেলেছে। আমার আর রক্ষা নেই। মাকে নিশ্চয়ই বলে দিবে যে ডেঞ্জারাস মেয়ে বাবা। কান্না কান্না ভাব হয়ে গেছে নিজের ভেতর। মার ভয় দেখালেই কেঁদে দেওয়ার মতো অবস্থা, যে কোনো সময় কেঁদে দিতে পারি। দিয়াশলায় আর সিগারেটের প্যাক অটোমেটিক পিঠের পিছনের দিকে চলে গেল। আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এমন সময় পানি পেলে গলাটা একটু ভিজিয়ে নিয়ে যেত। হুট করেই ধমকানি দিয়ে বলে, ওইসব ছাইপাশ কবে থেকে খাওয়া শিখলি? মানে কই না তো, আমি কিছু খাচ্ছিলাম না, সেটা আপনার চোখের ভুল। তাহলে পিঠের পিছনে হাত লুকিয়ে রেখেছিস কেন? কি আছে বের কর বলছি। বুঝি না মেয়েরা সিগারেট খাওয়া কেন পছন্দ করে না। সামান্য সিগারেটই তো খাচ্ছিলাম, এতে রাখার কি আছে? সিগারেট খেয়েছি, গাঁজা তো আর নয়। আই, কি ভাবছিস না? কিছু না আপু, আপনি অকারণেই আমাকে সন্দেহ করছেন। অকারণে মানে? আমি নিজের চোখে তোকে সিগারেটে আগুন লাগাতে দেখেছি। এখন মিথ্যে বলা হচ্ছে তাই না? একদম গুছিয়ে মিথ্যে বলা কোথায় থেকে শিখলি? বিলিভ মি আপু, আমি মিথ্যা বলছি না। তোর চেহারার সাথে সিগারেট শব্দটা শুনতে খারাপ লাগে। তোকে তো ভদ্র ভেবেছিলাম, কেন খাস এসব? সত্যি কয়েকটা সুখ টান দিয়ে ছ্যাঁকা খেয়েছি আপু। প্রথমে প্রেম ছিল, তাই আবেগের বসে 2-3টা টান দিয়ে দিতে অভ্যাস হয়ে গেছে। এখন এটা না খেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনেক সুন্দর দেখতে আপনাকে, তবুও বারবার দেখতে ইচ্ছে করে। বুদ্ধু, সেটা বলিনি আমি। আমি বলতেছি আমাকে দেখে কিছু শিখতেও তো পারিস। 10 বার ছ্যাঁকা খাইছি, তবুও হার মানিনি, প্রেম করার চেষ্টা করেই যাচ্ছি। মাথাটা চক্কর দিয়ে উঠল। বলে কি মেয়েটা, 10টা ছ্যাঁকা খেয়েছে তবুও প্রেম করতে চাচ্ছে। আজব মেয়ে মাইরি।
10টা জায়গায় কিন্তু দুর্ভাগ্যের জন্য একটাও প্রেম হলো না। সব আমার টাকলু বাপের জন্য। কিভাবে যেন জেনে যায় প্রেম করতেছে। এইসব প্রেম ভালোবাসা না করলেই নয় কি? স্বাধীনভাবে জীবনযাপন করুন, না থাকবে বয়ফ্রেন্ডের হুকুম, একদম ফ্রি, যখন যেটা খুশি করুন। বুঝবি না রে প্রেমের ভিতরে কি থাকে, বুঝলি? তুই তো হাবাগোবা, সবাই কি বুঝবি? সেই জন্যই 10টা ছ্যাঁকা খাইনি। হতভাগা হলে কি 10টা ছ্যাঁকা খাইতাম নাকি? কি বললি? কই না তো, কিছুই বলিনি। শুধু বললাম মন থেকে চাইলেই সব কিছুই সম্ভব। আচ্ছা তুই আমার সঙ্গে প্রেম করবি, খুব মজা হবে দেখবি। প্লিজ প্লিজ না করিস না। কাজিনদের ভেতর রিলেশন করতে নেই, এতে আত্মীয়র ভেতরে ফাটল ধরে, দুইটা পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়। 10টা করে আবার আসছে আমার সাথে প্রেম করতে। কিচ্ছু হবে না, সব ব্যবস্থা আমি করিয়ে দেবো। তুই শুধু আমার সঙ্গে প্রেম করবি, অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকালে চোখগুলো তুলে নেব। প্রেম করতে প্রথমে দুজনকে ভালোভাবে চিনতে হয়, বুঝতে হয়, মনের সঙ্গে মনের সম্পর্ক তৈরি করতে হয়। এভাবে একদিনে কখনো প্রেম হয় না আপু। একদম আপু বলবি না, অনলি জানু, বুঝেছিস? শুধু জানু বেবি ও বাবু বলে রাখবি। সব মেয়েদের বয়ফ্রেন্ড কত সুন্দর করে রাখে, অথচ তুই কি না? আমি কি তোর মুখে একটু ডাকের রস বলতে কিছুই পাবো না? কিছু নেই নাকি? নাকি জন্মের সময় নিশ্চয়ই তোর মুখে মধু দিতে ভুলে গেছিল? তাই তো হবার কথা, নাহলে এরকম হয়েছিস কেন? এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। যেভাবে হোক মাথা থেকে প্রেমের ভূত ছাড়াতে হবে। শেষ পর্যন্ত কিনা জুনিয়র জুনিয়র সিনিয়র প্রেম করবে। প্রেম বিষয়ে দেখছি একটু ধারণা বলতে কিচ্ছু নাই। অবশ্যই প্রেম করব, তবে সময় নিয়ে। আমাকে তাহলে তোর আইসক্রিম, চকলেট, কিটক্যাট, 2 প্লেট ফুচকা, পার্কে বসে বাদাম খাওয়াতে হবে। রোজ রোজ একটা করে সাদা গোলাপ, সকালে গুড মর্নিং মেসেজ পাঠাতে হবে। আমার চুলে হাত বুলিয়ে দিতে হবে, সাথে তেল দিলে আরও বেশি ভালো হয়ে যায়। ব্যাস এটুকুই। এক নিঃশ্বাসে তাঞ্জু সব কিছু বলে দিল। তাঞ্জু কথাগুলো শুনে যেন যেটা বুঝলাম, নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য প্রেম করতে চায়। সে যদি আমি বাদে খারাপ কোনো ছেলের খপ্পরে পড়ে, নিশ্চয়ই প্রেম করার স্বাদ মিটে যাবে। খারাপ মেয়েও হয়ে যেতে পারে। আর সাদা গোলাপ পাওয়া বর্তমানে দুঃখকর। হতভম্ব হয়ে তার চোখে চোখ রেখে বলি, না না আপু, থাক, আমার প্রেম করতে হবে না। সিঙ্গেল দেবদাসী ভালো আছে। কি দরকার কোথায় উটকো ঝামেলায় নিজেকে জড়ানোর? আর আমি নিজেই তো একজন বেকার, টাকা কই পাবো? তার মানে আমাদের প্রেম করা আর হলো না। শোন, তোকে আমার সাথে প্রেম করতে হবে, মানে করতেই হবে। না করলে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের বাসা থেকে বের করে দেবে। প্রেম না করার সঙ্গে না রাখার কোনো কারণও খুঁজে পাচ্ছি না। টাকা দিয়ে ভাড়া থাকে, বুঝেছেন, ফ্রিতে নয়। আব্বু তোদের থেকে টাকা নেয়, আর এটা ঢাকা শহর, সহজে রুম পাওয়া মুশকিল। পারলেই অন্য বাসা ভাড়া নিতে পারিস, নে। এটাও ঠিক বলেছে, ঢাকা শহরের রুম পাওয়া মুশকিল। বাধ্য হয়ে বলতে হলো, হ্যাঁ আমি রাজি আছি, তবে টাকার বিষয় তো, তাই একটু ভাবতে হবে। টাকার জোগাড় কিভাবে করব। সেটার ব্যবস্থা আমি করে দেবো, তুই চিন্তা করিস না। চল বাজারের দিকে যাব, না গেলে নাক ফাটিয়ে দেবো। এখন এই ভর সন্ধ্যায়? ভীতু একটা, আমি থাকতে ভূতের ভয় করিস? দেয়াল টপকে পার হতে গিয়ে পাহড়কে পড়ে যায়। হাঁটুর একটা অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত চুয়ে পড়ছে। আমি শটান হয়ে দাঁড়িয়েছিলাম। এক ধমক দিয়ে বলে, কি দেখিস শালা? একটু তো হাতটা ধরে তুলতেও পারিস, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখবি? একটা সুন্দর মেয়েকে স্পর্শ করব, বিষয়টা কেমন দেখাচ্ছে না? আমি পারবো না, লজ্জা করে আমার। চোখ দুটো হাতে আড়াল করে ধরে বেশ কিছুক্ষণ রাগে দৃষ্টিতে তাকিয়ে ভ্রু বাঁকা করে তাকালো। তুই ছেলে না মেয়ে? তোর তো দেখি আমার থেকে বেশি লজ্জা। এমন একটা থাপ্পড় দেবো না, সব লজ্জা হাওয়ায় মিলিয়ে যাবে। কোনো কিছু না ভেবে আপুকে করে তুলে নিলাম। দু হাতে গলা পেঁচিয়ে ধরেছে তাঞ্জু আপু। চোখে চোখ রেখে সিঁড়ির দিকে হেঁটে যাচ্ছি। মাথাতে ভয় এসে মনোবলকে ভীত করছে। আপু এমন সময় যদি মামা দেখে ফেলে তখন কি করব? আমার তো খুব ভয় করছে। তাঞ্জুর কণ্ঠে একরাশ ভালোবাসা খুঁজে পেলাম, যেন সে সত্যি আমাকে ভালোবাসে। আমাকে থামিয়ে দিয়ে ঠোঁটে তার আঙ্গুল রেখে বলে, চুপ, একটা কথা বলবি না। আব্বু দেখলে দেখুক। আমি বলে দেবো তোকে শুধু ভালোবেসে এই মন, দেহ, শরীরের প্রত্যেকটা অঙ্গ আমার পিচ্চি রাজকুমারের নামে আমি লিখে দিয়েছি। আঙ্গুলটা আমার নিঃশ্বাস ভারী করে দিয়েছে। ললিপপের মতো আঙ্গুলের চুমোতে ভরে দিতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে করলেও সেটা আমার সাধ্যের বাইরে। আপু কাঁধে হাত রেখে আরেকটা হাত দিয়ে চুলগুলি খামচে ধরে ঠোঁটের কাছে আসার চেষ্টা করছে। গোলাপি কমলার কুয়ার মতো টসটসে রসালো ঠোঁট নিজেকে দুর্বল করে দিচ্ছে।
পাগল করে দিচ্ছে। ইচ্ছে করছে তার ভালোবাসায় সায় দিতে। ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিয়ে পালা দিয়ে কিস করছে। আপুর জিহ্বায় স্পর্শ লাগাতেই তার ঠোঁটের উপর হাতের মুঠো চেপে ধরলাম। না আপু, এখনই এসব করার ইচ্ছে নেই। আমি আপনাকে কাছ থেকে পেতে চাই, এরকম নোংরা ভালোবাসার মাধ্যমে না। তান্দু যেন আমার ব্যবহারে আরো মুগ্ধ হয়ে গেল। একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখের দিকে। চোখের অক্ষিগুলোকে জলকণা চিকচিক করছে, তবে সেই জলে কষ্ট না, সুখের কান্না খুঁজে পাচ্ছি। ভালোবাসা তার চোখে খুঁজে পাচ্ছি। লেপটে লুপটে গেছে লিপস্টিক গুলো, তবুও তার চেহারার সৌন্দর্য ফোরাচ্ছে না। তাঞ্জুকে রুমে ঢুকিয়ে খাটের একটা কোণে দাঁড়িয়ে শুয়ে দিলাম। কোমরের নিচ থেকে হাত টান দিতেই আমার শার্টের কলার চেপে ধরলো। তার ঠোঁট বরাবর আমার চেহারার চোখ বন্ধ করে কলার টানতে টানতে বুকের সঙ্গে জড়িয়ে ধরার চেষ্টা করছে। কোমর বাকি বুকের সঙ্গে মিশিয়ে নিল, ঠোঁট কামড়ে ধরলো। কোনো শব্দ হচ্ছিল না, শুধু শব্দটাই কোনোভাবে ছাড়িয়ে নিয়ে বলি, আপু এখন এইসব করা কি খুব প্রয়োজন? আমাদের আগে বিয়ে হোক, তখন না হয়। আর তাছাড়াও আমি আনরোম্যান্টিক ছেলে। চুপ, আমাকে আপু বলবি না। আমি তোর আপু হতে চাই না, পারলে স্বামী বানিয়ে নেব। সেটা না হয় মানলাম, তবে আমাদের ভালোবাসা কি মামা মেনে নেবে? আমাদের বংশের পরম্পরায় আত্মীয়তার ভেতর বিয়ে কখনোই মেনে নেয়নি। যদি আপনার সঙ্গে বিয়ে না হয়, আমার লাগানো দাগ নিয়ে করে করে মরবেন। আমি চাই না কোনো মেয়ের এভাবে চরিত্র নষ্ট হোক। নাক টিপে ধরে বললাম, পিচিটা অনেক বড় হয়ে গেছিস। আমি রাজি থাকলে বিয়ে পর্যন্ত সম্পর্ক এগিয়ে নিব। আব্বুও কিছু করতে পারবে না, আর বলতেও পারবে না। এখন আমি উঠি, মামা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ঠোঁট মুছতে মুছতে নিজের রুমে ঢুকছিলাম, মা পেছন থেকে ডাক দিল। সোহাগ, কোথায় ছিলি? না মানে মা, ছাদে গিয়েছিলাম একটু হাওয়া বদলের জন্য। থাক, মিথ্যা বলতে হবে না। তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন লেগে আছে? তানজুর রুমে গিয়েছিলি? সন্দেহের চোখে বলল মা। না মা, আমি তানজাপুর রুমে কেন যাব? আমি তো ছাদে ছিলাম। আর কোথায় পেলে লিপস্টিক? হাতের এক ঘষায় লিপস্টিক মোছার চেষ্টা করলাম। মা ঠোঁটের এক কোণে ভেঙে আঙ্গুলে লিপস্টিকে লাগিয়ে আঙ্গুল সামনে রেখে এক ধমকানি দিয়ে বলে, এটা কি তাহলে? আমার সাথে মশকরা করস? থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়ে দেব। সে তোর বড় আপুর মতো, আর তুই কিনা সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিস। তোকে তো ভদ্র ভাবতাম, তুই তো এমন ছিলি না। বাচ্চাদের মতো চোখের জল ফেলতে ফেলতে নিজের রুমে ঢুকে পালিশ ভিজে দিচ্ছি। রাতে কিছু খায়নি, আমার কি দোষ? তাঞ্জু আবই তো জোর করে, রাগটা এখনো কমেনি। দরজা ঠকঠক শব্দ হলো। সিটকিনি খুলে দিতেই তাঞ্জুকে দেখে আমি বললাম, কেন এসেছেন আপনি? আপনার জন্য প্রথমবার আমার মা আমাকে বকাঝকা করেছে। আজ থেকে আমাকে আর বিরক্ত করবেন না। প্লিজ খেয়ে নে, রাতে না খেলে শরীর খারাপ করবে তো। থালাটা ছিটকে ফেলে দিলাম। মা সামনে এসে দাঁড়ালো। তাঞ্জু মাকে জড়িয়ে ধরে মায়া কান্না শুরু করে দেয়। তাঞ্জুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানতাম না তুই আমার ছেলেকে এত ভালোবাসিস। কেন তোরা একে অন্যকে ভালোবাসলি? জানিস না আমাদের বংশে নিজেদের ভিতর বিয়ে করা অপরাধ? বিশ্বাস করো ছোট মামনি, আমি সোহানকে ছোট থেকে অনেক ভালোবাসি। ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বোঝেনি। সম্পূর্ণ ঘটনা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা থালা ভরে আবার নিয়ে এলো আর বলল, মেজো দাদা এসব যেন না জানে, আমার ছেলেটা যেন ক্ষতি না হয়। পৃথিবীতে আপন বলতেছে ছেলেটাই আছে। আমি খাটে পা তুলে আরামে বসলাম। তাঞ্জু আমার সামনে বসে ডাল ভাত আমার মুখের সামনে ধরল। আমি মুখ বাঁকা করে বলি, হাত ধুয়েছিলেন? সাবান দিয়ে পরিষ্কার করে দুইবার হাত ধুয়েছি তোকে নিজ হাতে খাওয়ানোর জন্য। এবার বড় করে হা কর। আপনি অনেক কিপটা, বুঝলেন? কেন? আমার আব্বুর মতো মোটেও কিপটা না। কিপটা হলে তোকে সব ভালোবাসা একদিনেই উজাড় করে দিতাম না, কিন্তু তুই তো ভালোবাসা কখনো বুঝিসই না। ডাল ভাত ভালো লাগে না, মাংস হলে ভালো হতো। এসব কেউ খাওয়ায় নাকি? এনেছি, তো ফ্রিজে তুলে রেখেছিলাম, তুই আসলে খাওয়াবো সেই জন্য। এবার খুশি তো? সম্পূর্ণ দিন না, মার জন্য নিয়ে যাব। আমাকে কখনো ভালোবাসলি না জানি। তোকে নিয়ে কত স্বপ্ন দেখি আমি। আমাকে নিজ হাতে খাইয়ে। তাঞ্জুকে আর কিছুই বলতে দিলাম না। মুখে এক টুকরো মাংস তুলে দিলাম। আমায় দিকে এক ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে। তুড়ি দিয়ে বলি, খালি পেটেই থাকবো নাকি? মুখ তো ব্যথা হয়ে গেল হাঁ করে থাকতে থাকতে। ও সরি, মনে ছিল না। তাঞ্জু খাইয়ে দিয়ে চলে গেল। রাতে ঘুমানোর সময় কখনো ছিটকিরি লাগাই না, কারেন্ট চলে গেছে।
দরজা দিয়ে হালকা হলেও একটুখানি বাতাস আছে। জানালার পর্দা সরিয়ে দিতেই সকালে মিষ্টি রোদ এসে চোখের ওপর পড়ল। ঝাপসা ঝাপসা চোখে চোখ মুখ কসলাতে কসলাতে সামনের দিকে তাকায়। একটা সদ্য গোসল করা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। পরনে সবুজ পাড়ির শাড়ি, চোখের কোণে কাজল টেনে দেওয়া, চুল থেকে পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, হলুদ রঙের ব্লাউজ। আমি প্রেমে পড়ে যাচ্ছি। মেয়েটার খাটের এক কোণে বসে চায়ের কাপ সামনে ধরে বলল, কেমন ঘুমোলো রাতে? পাশে রাখা চশমাটা নিয়ে চোখে দিতে হাত থেকে চায়ের কাপে চুমুক দিয়ে সাধারণভাবে বললাম, মোটামুটি ভালোই হয়েছে। চা কেমন হয়েছে? এক কথায় অপূর্ব হয়েছে। সাথে আছে রূপবতী মেয়ে, তার জন্যই হয়তো এতটা সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা মেয়েরা এত সুন্দর চা কিভাবে বানাও? এই চায়ের অর্ধেক ভাগ আমার, অর্ধেক খেয়ে বাকিটুকু তোকে দিয়েছি। সেই জন্যই এতটা স্বাদ পাচ্ছিস, কারণ লিপস্টিক সহ ছেলেদের পছন্দ। বমি করার চেষ্টা করেও বমি করতে পারলাম না। লিপস্টিক খেলেই পেট খারাপ হয়। ইতিমধ্যে লিপস্টিক চাও খেলাম, বিষম খেলাম বড়। শোনো, কি হলো তোর? লিপস্টিক কেন খাওয়ালে? এটাকে চা বলে নাকি লিপস্টিক বলে? এবার থেকে শুরু হবে পেট খারাপ হওয়ার অভ্যাস। অভ্যাস করে নি, বিয়ের পর প্রতিদিন খেতে হবে। আরো 10 বছর পর বিয়ে। এখন করতে পারবো না। পারলে আমার জন্য 10 বছর অপেক্ষা করতে হবে। নিজের বাড়ি করব, বিজনেস থাকবে, তারপর। বিজনেস করতে হবে না, আমার বাচ্চার আব্বু হলেই চলবে। যা, ফ্রেশ হয়ে আয়। কোনো রকম জোর করে খাট থেকে তুলে দিল। দেয়াল ঘড়ির দিকে চোখ যেতেই দেখি 12টার কাছাকাছি। তাঞ্জুকে বললাম, তোয়ালে আছে? একটাই আছে, সেটা আমি ব্যবহার করি, তুই চাইলে নিতে পারিস। আনবো কি? গোসল করতে করতে পানি বের হওয়া বন্ধ হয়ে গেল। সারা গায়ে সাবান লাগানো আছে। মুখে একটু মনে হয় বেশি দিয়েছি। এখন উপায় কি? আশেপাশে হাতাতে হাতাতে কাপড়ের মতো কিছু একটা হাতের নাগালে পেলাম। প্রথমে চোখ মুছলাম। চোখ মুছে দেখি তাঞ্জু আপু তার শাড়ির আঁচলে লেগে আছে সাবানের বালতি। সামনে রেখে দিয়ে লুঙ্গি একটু ঠিক করে দিয়ে বলল, ট্যাঙ্কের পানি শেষ, একটু পানিতেই গোসল করতে হবে। আর লুঙ্গিটা ঠিকভাবে পরতে পারিস না? খুলে তো সব কিছুই দেখা যাচ্ছে। লজ্জায় লাল হয়ে গেলাম। তাঞ্জু আপু আমার সব লজ্জা দেখে নিয়েছে। সামনেও ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। মুচকি হাসি দিয়ে চলে গেল। গোসল করে বের হব এমন সময় তাঞ্জু আপু সামনে এসে দাঁড়ালো। একটা হাতে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে একজন আরেকজনের মুখোমুখি। অনেক ভয় করে এই তাঞ্জু আপুকে দেখে। অনেক কষ্টে একটা ভাড়াটে ভাষা পেলাম, কিন্তু আর মনে হয় না বেশি দিন থাকতে পারবো। সতীটা তো একদিন না একদিন ধরা পড়বেই। তখন সম্মানের সাথে থাকার জন্য আবস্থল বাড়াতে হবে। তাঞ্জু আপুর হাত থেকে তোয়ালেটা নিয়ে বলল, কি করছিস এসব? ভাড়ার ঘরে থাকার কারণে হঠাৎ চমকে যায়। আমি তোয়ালে বলি না, কিছুই করছিলাম না। এখন থেকে আর মুছতে হবে না, আমি মুছে দেবো তোর ভেজা চুলগুলো। যার কাজ তাকেই করতে দে, সেটাই ভালো, বুঝলি? তোয়ালে নিয়ে মাথা মুছছিলাম, কিন্তু তাঞ্জু আপুর কথার মাঝখানেই থামিয়ে দেয়। এ যেন বইয়ের অধিকার, আর আমি তার সদ্য বিবাহিত স্বামী। কি আশ্চর্য! অথচ আমাদের দুজনের একজনের বিয়ের কথা পর্যন্ত বাড়িতে বলা হয়নি। আর যদিও আমাদের বিয়ে সম্পর্কে কোনো কথা শুনতো, তাহলে হয়তো জীবন তো পুড়িয়ে ফেলা হতো। সমাজের নিয়ম বড়ই অদ্ভুত। কাজিনদের ভেতর কেন বিয়ে করার নিয়ম নেই? তাঞ্জুর মাথায় বিন্দু পরিমাণ জলও দৃঢ় দৃষ্টিতে দেখে দেখে মুছে দিচ্ছে। মানুষ আসলে ভুল চিন্তাধারা নিয়ে চলাফেরা করে। বয়স গেলেও মানুষের আবেগ কমে না। আবেগ বিবেক নিজের উপর নির্ভর করে। যদি সে আবেগকে আঁকড়ে ধরে সারাটা জীবন থাকে, তাহলে আবেগ নিজ থেকে তাকে ছাড়বে না, আরো শক্ত করে ধরে তার ব্রেন ধ্বংস করার চেষ্টা করবে। মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। তাঞ্জু আপু বলল, টেবিলে ভাত বেড়ে এসেছি, কে নিবি? আজও ডাল ভাত নাকি মাংস? কোনটা রান্না করেছেন আমার জন্য? প্রতিদিন কি তোর জন্য মাংস রান্না করবো নাকি? মাংস কি গাছে ধরে? জানিস না আমার আব্বু কতটা কিপটে একটা মানুষ? জানি তো। এত পরিমাণে কৃপণ যে পচা বেগুন খায়। ভাবতেই অবাক, এই কৃপণ মানুষটাই আমার ভবিষ্যৎ শ্বশুর। আমার আব্বুকে অপমান করবে না বলে দিলাম, নাইলে নাইলে তোরে। প্রচন্ড রেগে। থাক, আর বলতে হবে না। কিছু বললেই তো কিস কিস করে একাকার অবস্থা করে দেবেন। সব সব আমার ইজ্জত লুট করার ধান্দা। চুপ কর বজ্জাত। রাগ করে চলে গেলাম ডাইনিং টেবিলের কাছে। মামা এসে পাশের চেয়ার টেনে বলল, সোহাগ, তোমাকে একটা ছোট্ট কাজ দিব, করতে পারবে? করলে আমার খুব উপকার হবে। অনেকদিন পর মামা আমার সঙ্গে হেসে কথা বলল। আমি আর না শব্দটা মুখ দিয়ে বের করতে পারলাম না। জি মামা, বলেন। আমি নিজের
সবটুকু দিয়ে চেষ্টা করব। আমার একমাত্র মেয়েটাকে তোমার প্রাইভেট পড়াতে হবে। ও অঙ্কতে বড্ড কাঁচা, এবার ফেল করলে বের করে দিব। একগাল হেসে দিয়ে কথাগুলো বলল। কি যে বলেন না মামা, ভাগ্নের সাথে কেউ মজা করে, আমার থেকে ভালো ভালো স্যার পাবেন পড়ানোর জন্য। এর আগে অনেক স্যার নিয়েছিলাম, তার 1-2 মাস পড়ানোর পর বলে, আঙ্কেল আপনার কোনো আপত্তি না থাকলে আমি তানজুকে বিয়ে করতে চাই। বলতো ভাগ্নে এভাবে স্যারেরাও লুচ্চামি শুরু করলে কার কাছে দিব? কিন্তু মামা, তানজু আপু তো আমার সিনিয়র, মানে বয়সে অনেক বড়, ছোট হয়ে কিভাবে পড়াবো? তুমি শুধু পড়ার সময় চোখে চোখে রাখবে, যেন পড়ার ফাঁকি না দেয়। প্লিজ বাবা, অনুরোধ করছি, না করো না। মা প্লেট উল্টিয়ে কয়েকটা লুচি দিল। তানজুর রান্না খাবো নাকি মার তৈরি করা লুচি খাবো? ধীরে ধীরে আস্তে সবগুলোই খাবো, সমস্যা নেই। মামাকে লুচি দিতে মা বলল, তোর মামা আমাকে এই বিষয় বলেছে, তোরও পড়ালেখার জন্য একটা মেট পেলি সময় পার করতে পারবি। খোকি, তুই ঠিক বলেছিস। আর তাছাড়া তানজুকে পড়ানোর জন্য মাসে মাসে হাত খরচ তোকে দিব। মাকে খুকি বলার অভ্যাস এখনো ছাড়লো না। বসে বসে সময় কাটানো থেকে কিছু একটা করে ভালো। বেসরকারি ম্যাডামের স্কুলে একদিন একদিন চাকরি হাতছাড়া হবে। আচ্ছা মা, তুমি যখন বলেছো আর কিছু বলতে পারবো না, মামা আজ থেকে পাঠিয়ে দেবেন। যথাসাধ্য চেষ্টা করব পড়ানোর। মামা খুশি মুখে চলে গেল। বুঝতে বাকি নেই মামার মনে রং লেগে গেছে খুশির ঠেলায়। তবে এটা কিভাবে সম্ভব? সিনিয়রকে একজন জুনিয়র পড়াবে? মামা কি গাঁজা টাজা সেবন করে নাকি? নিজের পায়ে নিজে কোড়াল মারার জন্য উঠে পড়ে লেগেছে। আর তানজু আপু যে পরিমাণে রোমান্টিক অত্যাচার করে, আমার শার্ট তো ছিঁড়ে ফালা করে দেবে। কাঠফাটা করা রোদ্রের ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওনার মজাই আলাদা। লাটাই হাতে ছাদে দাঁড়িয়েছিলাম। ভেজা কাপড় পরিহিত এক যুবতী মেয়ে ছাদে পা রাখলো। ভেজা কাপড়ে এটে সেটে লেগে আছে। শরীরের সাথে হা হয়ে তাকিয়েছিলাম তাজুর দিকে। মুখ কুচকে বলল, কি দেখিস তুই তো অনেক বেশি দুষ্ট হয়ে গেছিস। তানজুর কথা শুনে ভাবনার ঘোর কাটলো। এই দুপুর রোদ্রের বৃষ্টি হলো নাকি? কোথা থেকে ভিজে আসলেন? তুইও যেমন বোকা, তোর কথাও তেমন বোকা বোকা। বৃষ্টিতে ভিজিনি, তোর ময়লা কাপড়গুলো ধুয়ে আনলাম। ওকে। ও হ্যাঁ, অন্য কেউ হলে প্রশংসা করতো, তুই তো সেটাও করলি না। কেমন মানুষ রে তুই। ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদটা দিতে পারিস না। মুখ বেঁচে কাটিয়ে চুলের ঝাপটাটা মুখে লাগে মুখখানা ফিরে নিয়ে তারের উপর কাপড়গুলো শুকাতে দিচ্ছে। বালতির দিকে চোখ যেতেই মান সম্মানের চিন্তা মাথায় ভর করলো। যেভাবেই হোক তানজুর হাতে ওটা পড়তে দেওয়া যাবে না। ঘড়ির লাটাইটা ফেলে দিয়ে বালতির ভেতর থেকে সেটা বের করে নিলাম। তানজু চেঁচিয়ে বলল, কি করছিস? ওইটা কি লুকালি? আমার কাছে দে, আমার কাছে দে। ওটা নাহলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। না, এটা দেওয়া যাবে না। অন্য সব কাপড় নিন, তাতে সমস্যা হবে না, কিন্তু এইটা না। বিয়ের পর তো সব আমারই ধুয়ে দিতে হবে। দে। আর ওটা তোর আন্ডার প্যান্ট, জানি লুকিয়ে কি লাভ। আন্ডারওয়্যার প্যান্ট যদি চিবিয়ে খাওয়া যেত তাহলে অবশ্যই খেয়ে নিতাম। তবু দিতাম না কোনো মেয়ের হাতে তোতলাতে বললাম। তবুও দিতাম না কোনো মেয়ের হাতে তোতলাতে বললাম। সেটা না হয় বিয়ের পর ভাবা যাবে। এখন এটা ধোয়ার দায়িত্ব শুধু আমার পিঠের পেছনে। হাত লুকিয়ে রাখলাম। তানজু আপুর হাত থেকে নেওয়ার জন্য কত চেষ্টা করছে। আকাশ বরাবর হাত তুলে ধরলাম। পারলে এখন ধরে দেওয়া। লাভ দিয়ে হাত ধরার চেষ্টা করছে, কিন্তু আমার অত্যতার কাছে তার লাভ হার মারবে। বড় একটা লাভ দিতেই হুড়মুড়িয়ে আমার উপর পড়ে গেল, মানে বুকের ঠিক মাঝখানে। এই গরমে শরীরটা আরো গরম হচ্ছে। তবু যেন মনে হচ্ছে শরীরে ধমকা হাওয়া এসে বুকে লাগছে, একটু উষ্ণ একটু শীতল। তানজুর একটা হাত আমার কাঁধে ঘেঁষে আছে, আরেকটা হাত হাতের কলার চেপে ধরে আছে। তানজু আপুর কোমর যখন ধরেছি নিজেও জানে না গালের দুপাশে টোল পড়ে আর লজ্জায় লাল হয়ে গেছে। আর আমি সেই টোল পড়া মুখের দিকে তাকিয়ে আছি। অপরূপ দেখাচ্ছে। এমন একটা মেয়েকে কেন যে আপু আপু বলে ডাকি, কেন যে আমরা মামাতো ভাই বোন হলাম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে কেন পৃথিবীতে পা রাখলাম না। এরকম একটা কোমর দেখার লোভ সামলানোটাই কঠিন একটা কাজ। কোমরটা আর বুকের সাথে সবটে চেপে ধরার চেষ্টা করলাম। লজ্জা মাকে হাসি দিয়ে বুকে মাথা লুকালো। মুখটা তুলে ধরে ঠোঁটে চুমু দিতে গেলেই লজ্জায় পাশ ফিরে নিল। লাল টুকটুকে গাল পানিয়ে বলল, এ কি করছিস? আমার লজ্জা করছে তো। আর আজ হঠাৎ এত রোমান্টিক মুড কেন? মনে হচ্ছে আমি কিছুই জানি না, শুধু তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে।
আজ থেকে তুমি বলে ডাকবা, শুধুই তুমি, জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে। সোহাগ, ছাড় আমায় প্লিজ, প্লিজ ছাড়। ছাদে কেউ আমাদের এই অবস্থায় দেখলে অনর্থ হয়ে যাবে। তানজু, আজ আমাকে আটকিও না প্লিজ। তোমাকে আমি একদম কাছ থেকে পেতে চাই, তোমাকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে চাই। বলে ঠোঁটে ঠোঁট লাগানোর চেষ্টা এক ধাক্কায় বুকের ওপর থেকে সরিয়ে দিয়ে এলোমেলো বুকে ওড়না ঠিক করতে করতে বলে, ঘোড়ার রোম্যান্স পারিস, এটাই তো তোর কাছ থেকে একটা, কিছুই তো করতে পারিস না। অযথা আমার মুখটা তোর জিহ্বা আর লালায় একাকার অবস্থা। কিভাবে কিস করতে হয় সেটাও তো জানিস না। তানজু আপু, আপনি আমাকে এভাবে বকতে পারলেন? ওরে বাবুটা কাঁদে না, আস্তে আস্তে সব শিখিয়ে দেবো। আসুন। সন্ধ্যায় আমি বই নিয়ে তোর রুমে পড়তে যাবো, তখন শুকিয়ে দেবো, ঠিক আছে? সন্ধ্যা হতে এখনো কয়েক মিনিট বাকি আছে। ধীরে ধীরে আশপাশটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। কাঠের দরজাটা একটুখানি খুলে রেখে দিয়েছি। তাকিয়ে দেখলাম না, তানজু আপু এখনো আসতেছে না। কেন? কিছুক্ষণ বইয়ের দিকে তাকিয়ে মনোযোগ দেওয়ার মিথ্যা চেষ্টা, দরজা খোলার বিকট শব্দ হলো। পুরাতন দরজা হলে যেমন হয় আর কি। ওনাটা ঠিক করতে করতে দরজা ঠেলে রুমের ভিতরে ঢুকলো। একবার ওর দিকে তাকিয়ে চোখ আবারও বইয়ের দিকে নিলাম। পড়ার টেবিলে বই রেখে পেছন থেকে আমার গলাটা জড়িয়ে ধরে বলল, কি করিস? এটা কি প্রেমের ক্লাস পেয়েছো নাকি? বই নিয়ে পড়তে বসো, যাও। আপনি থেকে হঠাৎ তুমি? তোর চট্টর কিছু হলো না তো? কপালে হাত রেখে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলো। হাত সরাও, এটা ক্লাস, আর আমি এখন তোমার স্যার, বুঝতে পেরেছো? যাও, বই নিয়ে আসো। ধমকানি দিতে কিছুটা হলেও ভয় পেয়েছে। চমকে ওঠার মতো ব্যাগ হাতানোর পর একটা বই নিয়ে পড়ার টেবিলের পাশে চেয়ারটা টেনে নিয়ে বসলো। বই দেখে আত্মা পানি শূন্য হয়ে গেছে। এতগুলো বই থাকতে গণিত বইটাই চোখে পড়লো। একটা পুরো বাঁকা করে বলি, অন্য কোনো বই নেই? স্যার, অন্য সব বই আনতে ভুলে গেছি। কেন, গণিত পড়ালে সমস্যা কি? আমি কি গণিতের স্যার নাকি? খাটে বসে অন্য বিষয়ে পড়তে বসো, আমিও একটু পড়তে বসি। মুচকি হাসতে হাসতে খাটে গিয়ে বসলো। ফ্যানটা চালিয়ে দিল। ঝাপটা বাতাসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। বারবার কানের কাছে পেছনে গজে দেওয়া অসহ্য লাগে। তানজু আপুর কাছে মাঝে মাঝে পেন্সিলে আলতো কামড় বসিয়ে কি যেন ভাবছে। তখন এতটা ইনোসেন্ট লাগছিল, নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। লোকে বলে বয়স পার হলে নাকি ভালোবাসা কমতে থাকে, কিন্তু আমার কাছে একটিবারও এমনটি মনে হয়নি। কল্পনাতেও চিন্তা করিনি ভালোবাসি অনেক, শুধু মুখ ফুটে প্রকাশ করতে পারে না। সিগারেট জ্বালিয়ে কয়েকটা টান দিতেই তানজু আপু চেঁচিয়ে বলে ওঠে, কি করছিস তুই? তুই তো ডাকাত। আমার সামনে বসে সিগারেট খাস, ভয় করে না তোর? যদি তোর মাকে বলে দিই তখন? তাহলে মাকে বলবে? বলো, কি বলবে বলো, আমিও একটু শুনি। কথাটি বলেই হা হা করে হেসে দিলাম। আন্টি, আন্টি দেখে যাও, তোমার ছেলেকে সিগারেট খাচ্ছে। দাঁড়া, দেখাচ্ছে মজা। অপরাধ করে আবার বলিস বলে দিতে? পাশের রুম থেকে মা বলে উঠল, সিগারেট খেয়ে চরিত্র খারাপ হয় না বুঝলি। সিগারেট তো তোর বাবাও খেত, এখনো খায়। কই, আমি তো কিছু বলিনি। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করেছো। ছেলেকে এত দিতে দিতে মাথায় তুলে রেখেছো। যা করে নিজেই করতে হবে। তানজু আপুর সামনে বসে বললাম, দেখি কি লিখলা। এতটা সময় রাবার দিয়ে ঘষাঘষি করে হাত থেকে খাতাটা কেড়ে নিলাম। ভয় ভয়ে এড়ে সেটে হাঁটু মুড়ি দিয়ে বসে আছে। খাতার প্রথম বিষয়ে লেখা, ভালোবাসি আমার পিচ্ছি স্যারটাকে। রাগ নিয়ে তানজু আপুর দিকে তাকিয়ে হেসে দিলাম। এক নিমেষেই গলা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো গালের চুমো দিল। গাল পরিষ্কার করতে করতে বললাম, এসব কি শুরু করলেন? পড়ার সময় তো একটু মনোযোগ দিতে পারেন। ধাক্কা দিয়ে ফেলে দিল খাটের উপর। বুকের উপর উঠে বসলো। একটুখানি ঝুঁকে আছে। বুকের উপর চুলগুলি খোলা রাখার জন্য নাককে ঘষে সুরসুরি দিচ্ছিল। চোখে মুখে শয়তানি হাসির আভাস। আপুর ঠোঁটের উপর আঙ্গুল রেখে নিজের একটা ঠোঁট কামড়ে ধরে বলে, চুপ, ক্লাস তো অনেক করেছিস। আজ তোকে রোমান্টিক ক্লাস করাবো। ছাত্রী হয়ে ভালোবাসা কত প্রকার এবং কি কি ভালোবাসতে হয় কিভাবে, সেই সব কিছুর বর্ণনা সহ সব কিছু শেখাবো। কিছু বোঝ ওঠার আগে আমাকে চুলের ভেতর লুকিয়ে নিল। ঠোঁট দুটো এক করে দিল। আমিও ধীরে ধীরে হাঁপিয়ে গেলাম তার ঠোঁটের উষ্ণ স্পর্শে ছোট চুম্বন করতে করতে। তানজু জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে চুলগুলি মাঝে হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। তানজু আপুকে বুকের উপর থেকে নিয়ে দিলাম। মাথাটা এখনো ঝিমঝিম করে ব্যথা করছে। উষ্ণ ঠোঁটের মায়াবী ভালোবাসার ছোঁয়ায় নেশা লেগে গেছে। চুলগুলি খামচে ধরে ঠোঁটের কোণে একটা কিস করে বললাম, তানজু আপু, এটা কি ছিল? তোর প্রতি আমার ভালোবাসা। এইটাকে বলে ভালোবাসার আদর। কেন,
তোর ভালো লাগছে না বুঝি? বুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তাবাস করে বালিশের উপর চিত হয়ে পড়ে গেলাম। এলোমেলো চুলে ঝাপটা দিয়ে চলে যেতে চাচ্ছে। তানজু আপু শোয়া অবস্থায় বাম হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরলাম। ভালোবাসার নেশায় মাতাল হয়ে আদু আদু কণ্ঠে বললাম, প্লিজ। আর একটু কপালের সঙ্গে কপাল ঠেকে দুগালে হাত রেখে এক ফালি মায়াবী হাসি দিয়ে নিচের ঠোঁটগুলি কামড়ে ধরল। ঠোঁট দুটো টেনে টেনে লাগলো। হাঁপাতে হাঁপাতে ভারী গলায় বলল, ও সোহাগ, আই লাভ ইউ। আমাকে কখনো ধোকা দেবে না তো? আমি তোকে সারা জীবনের আপন করে পেতে চাই। ভালোবাসি তোকে, খুব ভালোবাসি। চুলে মুঠিতে খামচে ধরে আদর করতে লাগলো, ঠোঁটে ঠোঁট রেখে। এটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। কি করব ভেবে পাচ্ছিল না। তানজু নিজের ঠোঁট দুটো দিয়ে আমার নিজের ঠোঁটটা চেপে ধরলো। তারপর শুরু করলো রোমান্টিক অত্যাচার। আমার চুলগুলি খামচে ধরে আছে। তানজু আপু চোখের পাতা বন্ধ করে উপভোগ করছি। উপভোগ করা ছাড়া অন্য কিছু তো করতে পারছি না, কারণ এখন নতুন প্রেমের ক্লাস শিখতে একটু অসুবিধা হবে। হঠাৎ বুঝতে পারলাম আমার ঠোঁট থেকে লাল কিছু বের হচ্ছে। অবশ্যই লিপস্টিক না। তানজু আপু গোলাপি লিপস্টিক ছাড়া অন্য কোনো লিপস্টিক ব্যবহার করে না। তাহলে কি রক্ত? ঠোঁটে হাত রেখে দেখলাম রক্তে হাত ভিজে গেছে। তানজু আপু কাঁদো কাঁদো ভাব ধরে বলল, সোহান, তোমার কিছু হলো না তো? ইস, আমি খালি রাক্ষসের মতো তোমাকে কিস করেই যাচ্ছিলাম। মেয়েটা আরেকটু হলে কেঁদে দেবে এমন অবস্থা। আমাকে তুই ছাড়া কখনো কিছু বলতোই না। আজ হঠাৎ তুমি। চুলগুলি মুঠি ধরে ঠোঁটে চুবিয়ে দিতে দিতে বললাম, তোমার এই ঠোঁটের আদর পেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। পাগল হতে হবে না। হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে স্যাভলন আনলো। ঠোঁটে স্যাভলন লাগিয়ে দিয়ে উফ ব্যথায় হালকা কোকিয়ে উঠলাম। একদম নড়াচড়া করবি না। তোটা কেটে গেছে, তবুও একবার বলার প্রয়োজন মনে করলা না? আমি কত খারাপ মেয়ে। কিভাবে তোর তোর এভাবে রক্ত বের করে দিয়েছি? বলে বসে আছে। কোমর পেছিয়ে ধরেছিলাম। তখন আমি আমার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। কোমরে একটা চিমকি গাপটা। আর আর তুই কি একটুও ভালো হবে না? সারা জীবন এভাবে শাসন করতে পারবো না। খিলখিল করে হেসে দিলাম। স্যাভলন লাগানো কিছু সময় পর আমি তানজু আপুর হাত মিলিয়ে দিয়ে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলি, তানজু আপু, আজ আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন ছিল, যা আমি কখনোই ভুলতে পারবো না। আচ্ছা, তুই সবসময় আপু আপু করিস কেন? তাঞ্জু বলে ডাকতে সমস্যাটা কি? কিছুক্ষণ ভাবতে ভাবতে বললাম, ভাবার বিষয়। আপনি আমাকে কেন তুই বলে ডাকেন? কারণ আমি তোর সিনিয়র, তাই। আর বাকিটা জীবন তুই বলেই ডেকে যাব। আমি জুনিয়র, তাই আপু বলে ডাকি। পরবর্তী থেকে আপু না ডাকারই চেষ্টা করব। আপু ঘড়ির দিকে তাকালো। রাত 8টার কাছাকাছি বেজে গেছে। খাট থেকে উঠতে যাবে তখনই আর টেনে ধরে বলে, আর কিছুক্ষণ থেকে যাও না। না রে, রাত 8টা বেজে গেছে। কাল আবার সন্ধ্যার আগে মুহূর্তে চলে আসবো, ঠিক আছে? কিসচিস করতে করতেই রাত 8টা বেজে গেছে, অথচ একটি বারের জন্য বুঝতে পারেনি। আশ্চর্য। তানজু আপু মা রুমের বাজে যেতেই মা তানজুকে কাছে ডাকলো। মা বলল, বস, তোর সাথে একটু গল্প করি। মেজো দাদা চা খেতে গেছে বাইরে। তেল নিয়ে এসে মাথায় মালিশ করে দিতে দিতে বলল, চুলের যত্ন আতি নিস না নাকি? কেমন উস্কো খুস্কো হয়ে গেছে। আমার কাছে আসলেই তো পারিস। সারাদিন বুড়ি মানুষ একা একা বসে সময় কাটে। তুই থাকলে তো গল্প করার একটা লোক পাবো। আচ্ছা, তোমার ছেলেকে বিয়ে টিয়ে করাবে নাকি সারা জীবন সিগারেট দেবদাস করেই রাখবে? বড় হয়ে যাচ্ছে দিন দিন, সেদিকে তো কোনো খেয়ালই নেই তোমার। তানজু আপু মার সাথে কথা বলে রুমে চলে গেল। আমার কিন্তু একটু ঘুম ধরতেছে না। সন্ধ্যার সেই মুহূর্তটা মনে পড়ছে। তানজু আপু কত রোমান্টিক। যদি বিয়ে করি তাহলে তানজু আপুকে, নয়তো চিরকুমার থেকে যাব। বিয়ে শব্দটা মুখ দিয়েও বের করব না। মাথার নিচে হাত রেখে বালিশের এপাশ ওপাশ করছি। ঘুম আসতেছে না। শুধু তানজুর দু চোখে জোরে সে কি আমার ঘুম কেড়ে নিল? কি এমন মায়া জাদু করলো? এক চিলতে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। নিজের অজান্তেই হঠাৎ দরজায় কারো টোকা পড়লো। আমি শোয়া থেকে উঠে বসলাম। কে দরজায়? ওপাশ থেকে শব্দ আসলো, সোহাগ, এই সোহাগ, গাতা কোথাকার ঘুমালি নাকি? আমার ঘুম হারাম করে তুই কিভাবে ঘুমাস? চোখে মুখে হাসি রেখে ফুটে উঠলো, এ নিশ্চয়ই তানজু আপু ছাড়া অন্য কেউ হবে না। তবুও বিশ্বাসের বিশ্বাস নেই। শিওর হওয়ার জন্য বললাম, মা কিছু বলবে? দরজার ওপাশ থেকে রাগী কণ্ঠে চেতে গিয়ে বলে, আমাকে তোর মা মনে হয়? গর্দব উজবুক কোথাকার। দরজা খোল, আমি তোর প্রেমিকা। প্রেমিকাকে মা বলে ডাকিস, লজ্জা করে না? মাত্র কয়েকদিনের পরিচয় প্রেমিকা দাবি করছে।
এরকম গালি তানজাপু ছাড়া আর কেউ দিতে পারে না, পারবেও না। দরজা ছিদ্র দিয়ে চোখ রেখে দেখি তানজাপু কি যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার হলে তো ভালোই হয়, জমিয়ে খাবো। সিটকিরি খুলতে খুলতে বললাম, তানজাপু এত রাতে কি মনে করে আসলেন? সিটকিরি খুলতেই ঝাঁপিয়ে পড়লো আমার উপর। বাবারে, এরকম রোমান্টিক মেয়ে আমি জীবন আর একটাও দেখিনি। নিজের ঠোঁট কামড়ে ধরছে, মুখ দিয়ে টু শব্দ বের করতে পারছিলাম না। লম্বা একটা কিস দিল চোখ বন্ধ করে, তারপর হাঁপাতে হাঁপাতে বলল, হুম, করিস কেন? আর দরজার ছিটকিনি খুলতে এত দেরি হওয়ার কথা নাকি? কি করছিলি? এসেই তো আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, বলার সুযোগ দিলেন কই? আর সত্যি বলতে আপনার কথাই ভাবছিলাম। উফ, তোকে ছাড়া ঘুম আসছিল না একা একা। আর কতদিন বিয়েটা করলেই তো পারিস। ও মাই গড, দরজার সিটকিটা না লাগিয়ে ভেতর এসেছেন। মামা দেখলে আর বাঁচবো না, দুজনকে চিন্তা পুঁতে ফেলবে। সিটকাইটা লাগিয়ে দিলাম, খাটে বসে স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বসলাম। ধাক্কা দিয়ে ফেলে দিল বালিশের ওপর। চলো ঘুমাই, একটা মেয়ে মানুষের সাথে রাত পার করব বিয়ের আগে, এসব ভালো না। মাঝখানে কোলবালিশটা রেখে ঘুমানোর ভান ধরলাম। তানজু আপু গভীর ঘুমে মগ্ন, একটা চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। দেখতে খুব সুন্দর হলেও নাক ডাকার অভ্যাসটা পছন্দ হলো না। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মাঝরাতে ঘুম ভেঙে গেল, প্রচন্ড জোরে হিসু, কি বদ অভ্যাস। মাঝরাতে কেন পেতে হবে? তানজু আপুকে বাধ্য হয়ে ডাকতে হলো, আপু আপু, এই আপু ওঠো না। চোখ মুখ ডলতে ডলতে আমার দিকে মৃদু হেসে বলল, আসো, বুকে আসো শোনো। ঘুম আসতেছে না বুঝি? আমাকে জড়িয়ে তুলে ঘুম এমনিতেই চলে আসবে। ঘুমন্ত কণ্ঠে বলল তানজু আপু। আমার পাইছে, খুব জোরে হিসু পাইছে। আপু টেবিলে ল্যাম্পের কাছে হাতাতে হাতাতে একটা হ্যান্ড টস হাতে নিয়ে বলল, চলো। খুশি ঠেলায় মনে রঙের ছিটা লাগছে। তানজু আপু, আপনি অনেক ভালো। বিয়ে আমি আপনাকে করব, যদি করি, কারণ আমারও মাঝরাতে বাথরুমে যেতে ভয় করে। তানজু আপুর মনে একটু রাগ হলো না, বরঞ্চ খুশি হয়েছে। আমি তানজু আপুকে শুধু জীবনসঙ্গী হিসেবেই চাই না, তাকে আমি সারাটা জীবনের জন্য বাথরুমে যাওয়ার জন্য হলেও লাইট ধরার দায়িত্ব দিতে চাই। লাভ ইউ তানজু আপু। তুই ভিতরে যা, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। বুঝলেন আপু, দিনের আলোতে একটু ভূতের ভয় করে না, রাতেই যতটুকু ভয়। এই বুড়ো বয়সেও তোর ভূতের ভয় করে? বড় হবি কবে? যাই হোক, তোকে যখন ভালোই বেসেছি, ভূতের ভয় দূর করার জন্য উপায় ঠিকই আছে। যা করার তাড়াতাড়ি করে নে। আমি আপুকে জড়িয়ে ধরলাম। সে বলল, কি করছিস? ছাড় বলছি। বাহ আপু, বাহ, আপনি তো বললেন যা করার করে নে। তাড়াতাড়ি রুমে আয়। আপু একা রেখে যায় না, ভয় করে। হাতটা চেপে ধরলো তানজু আপু। সত্যি এমন একজন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। বলেছিলাম সাথে থাকতে। সে আমার ভয় দূর করার জন্য হাতটাই শক্ত করে চেপে ধরলো। আমার দিকে না তাকিয়ে বলল, ভয় করে না? আমি আছি। আর আমি থাকতে ভূত তো দূরের কথা, পেতনিও ধারের কাছে আসবে না। মেয়ে মানুষ সবকিছুর ভাগ দিলেও মনের মানুষের ভাগ কাউকে দিতে চায় না। যেমন তানজু আপুই একটা উদাহরণ। ফ্লোরে ঘুমাতে তানজু আপু চেঁচিয়ে বলল, কি করছিস? নিচে কেন ঘুমাচ্ছিস? আস্তে কথা বলেন আপু, পাশের রুমে মামা ঘুমাচ্ছে, জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এবার সে ধীরে আসতে বলল, নিচে কেন ঘুমাচ্ছিস? আমি চাই আপনার চরিত্রে দাগ না লাগুক। যেদিন আপনাকে 3বার কবুল বলে বিয়ে করতে পারবো, সেদিন না হয় আপনার সাথে একটা খাটে ঘুমাবো। ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল, আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ আমার দিকে, আর ভুকুচকে বলল, নিচে ঘুমাচ্ছিস কেন? একসাথে ঘুমানোর জন্য আইসি তোর রুমে। আচ্ছা ঠিক আছে, নিচেই ঘুমাবো তোর সাথে। বিয়ের আগে সব লুটপাট করে নিবে দেখছি। এটা কিভাবে সম্ভব? আমি ছেলে, আপনি মেয়ে, বিয়ের আগে কখনোই এমনটা করা উচিত না। শোন, বেশি কথা বলবি না। ঘুমাবো মানে ঘুমাবো। বাচ্চাদের মতো জিদ করছেন কেন? বোঝার চেষ্টা করুন। আর আমার যেহেতু বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? করে নেবো। কিন্তু মামাকে মেনে নেবে আমাদের এই সম্পর্ক? আমাদের বংশ পরম্পরায় নিয়ম অনুযায়ী আত্মীয়তার ভেতরে আত্মীয়তা করতে নেই। সেটা আমি চিন্তা করবো, তোর এসব নিয়ে ভাবতে হবে না। তবুও আমার পক্ষে এসব সম্ভাবনা খুব কম। ক্ষমা চাচ্ছি, ছেড়ে দেন। যেদিন বিয়ে হবে সেদিনই এক খাট ভাগাভাগি করে ঘুমাবো। পাকাশ থেকে চাদর নিয়ে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 4টায় ঘুম ভাঙতে একটা চিৎকার, মাগো বাঁচাও। আমি স্বপ্নেও কল্পনা করিনি তানজু আপু আমার বুকে মাথা রেখে শরীরে একটা পা তুলে দিয়ে বাঁ হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে আছে। নিজের
ঠোঁট কামড়ে ধরে রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আবারও চিৎকার দিতে চাইলাম ওই চোখ দেখে, কিন্তু চিৎকার দিতে ঠোঁট নাড়াতে হবে। ছাড়লে তো ঠোঁট নাড়াবো, তারপর চিৎকার। 30 সেকেন্ড সেভাবেই নিস্তবতা, ঠোঁট ছেড়ে দিল। এবার চেঁচিয়ে উঠলি কেন? আব্বু যদি জেগে যেত তাহলে বিয়ের আগে প্রেম করার প্ল্যানটাই ভেস্তে দিত। আজকে বিয়ের নামে সর্বনাশ হইতো। এমনি তো সারাটা রাত চিন্তায় চিন্তায় পার করেছি মামার ভয়ে, তার মাঝে এক একটা কুকর্ম বুকে মাথা রাখার কি দরকার? এই কি ভাবিস? না কিছু না, তবে আপনার এভাবে আমার শরীরে হাত পা তুলে দিয়ে হেঁটে সেটে ঘুমানো উচিত না। কেন কেন? অন্তদন্ত হয়ে প্রশ্ন করে। আমার কাতুকুতু লাগে। লজ্জায় টমেটো সসের মতো লাল হয়ে উত্তর দিলাম। প্রথম প্রথম এরকম একটু একটু কাতুকুতু লাগতেই পারে, আর এই কাতুকুতু লাগলেই ফিলিংসটা আরো বেশি লাগে। তোর মনে আছে কাল সন্ধ্যায় যখন গলায় কিস করতেছিলি আমার কাতুকুতু লাগছিল? তবুও তোকে একটা বারের জন্য মানা করিনি, বরং আরও জড়িয়ে ধরে কিস করার আনন্দটা উপভোগ করছিলাম। একটু রোমান্টিক হতে শিখে নে। মাঝে মাঝে জোর করে কিস টিস করবি, বুঝলি? কিস করবি, জোর করে কিস করলে একটু বেশি পরিমাণে ভালো লাগে। সব হবে। বিয়ের পর বিড়াল মারার কাজটাও করে দেব, অপেক্ষা করো। শুধু বুকে মাথা লুকিয়ে জড়িয়ে ধরে বলে, যথেষ্ট, আমার লজ্জা করে। তাহলে বিয়ে করব না। তানজু আপুকে পাজা কোলে করে তুলে নিয়ে খাটে শুয়ে দিলাম। উঠে যাচ্ছিলাম, ঠিক তখনই শার্টের কলার চেপে ধরে মুখ বরাবর তার ঠোঁটের কাছে এনে বলে, তোর নিচে ঘুমাতে হবে না। ছেলে মানুষ কত ভালো সেটা ফুলসজ্জা রাতেই বোঝা যায়। চুপ থাকলে বংশধর বাড়বে না। তখনের বিষয়টা আলাদা, বুঝলেন? আর এখন অবৈধ হয়ে যাবে। আলাদা সুরে বলে, না না, আমিও সব বুঝি না। তুই শুধু আমার। তোর সাথে বিয়ে না হলে আত্মহত্যা করবো। বলে এমনভাবে আমাকে 4 হাত পা দিয়ে জড়িয়ে ধরলো, ছাড়তেই পারলাম না। মেয়েদের শরীরে এরকম শক্তি থাকে জানা ছিল না। আপু, ও আপু, মরে গেলাম। আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মরে যাব তো, প্লিজ ছাড়েন আমাকে, ছাড়েন। আমার শ্বাসকষ্টের রোগ আছে। হেল্প, হেল্প, বাঁচাও। আরো জোরে শক্ত করে চেপে ধরলো। এবার মনে হয় সব হাড়হাড্ডি দুমড়ে মুচড়ে ভেঙে গেল। আত্মা যে কোনো সময় বের হয়ে যেতে পারে। আস্তে আস্তে শরীরের শক্তি কমে গেল, গায়ে এলিয়ে গেল। বেশি কথা বললে এক চুম্মা দিয়ে মেরে ফেলবো, বেয়াদব ছেলে কোথাকার। জীবনে আপনার মতো একটা বউ পেলে বাঁচার ইচ্ছা শক্তি মরে যাবে। কেন যে আপনার সাথে প্রেম করতে গেলাম। আমাকে তুলে নাও। ধীরে ধীরে চোখ দুটো নেমে এলো। দুজনেই ঘুমিয়ে পড়লাম। চাদর জিনিসটা কি সেটাও ভুলে গেছি। দুজনে আরো আরো এটে সেটে সে শক্ত থেকেও শক্ততর জড়িয়ে ধরেছি। দুজন দুজনকে এক উষ্ণ স্পর্শ আমাদের ভালোবাসার পথে টেনে নিয়ে যাচ্ছে। নাকের ওপর ওর চুলগুলি সুরসুরি দিচ্ছে। লম্বা একটা নিঃশ্বাস নিলাম। ঘুমের ভেতরেই চুলের মাতাল করা ঘ্রাণে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ইচ্ছা করে হাসিনি, কাছে পাওয়ার টানে ঘুমের ঘুরো পাগলটা আমাকে ছাড়লো না। ঠোঁটের আদর করতে থাকলো। চকচক শব্দে রুম ভারী হয়ে যাচ্ছে। আমার ঠোঁট দুটো হয়তো তার খুব পছন্দের একটা অংশ, যেটা তাকে বারবার কাছে টানে, অথবা আমাকে রোমান্টিকভাবে উত্তেজিত করার জন্য। কিন্তু কেন? আমার ঠোঁট সিগারেটের ধোঁয়ায় ছাই, কালো রঙের মতো পুরো ছারকার হয়ে গেছে। ঘুমের ভেতর বলে উঠলাম, তানজু আপু কি করছেন? সেই শুধু ঠোঁটের দিকে তাকিয়ে বলে, সোহাগ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। চোখ মুখ ডলতে ডলতে তাকালো। দরজার সামনে ধীরে আস্তে চোখ ঝাপসা করে ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরলো। আর অতই সাগরের ঢেউয়ের মতো ভাবতে থাকলাম, আমার ভালো লাগছে অনেক। অন্নপাশ ফিরে ঘুমাতেই জড়িয়ে ধরলো পেছন থেকে। গভীর ঘুমে দুজনে আচ্ছন্ন। ঠকঠক শব্দে তানজু আপু দরজা খুলে দিল। ঘুমে নেশে বুঝতেও পারলো না এটা কার রুম ছিল। দরজার ছিটকিরি খুলে দিতেই ঘুমাতাল কণ্ঠে বলে, এত ভোরে কে বিরক্ত করতে আসলো? চোখ মুখ ডলতে ডলতে তাকালো দরজার সামনে। ধীরে আস্তে চোখ ঝাপটা থেকে পরিষ্কার হতে তানজু আপু কাদা কাদা অবস্থা হয়ে গেল। সামনে আমার মা দাঁড়িয়ে আছে, চোখ মুখে রাগান্বিত ভাব। দেখে বোঝা যাচ্ছে আজ হয়তো আমাদের দুজনের কারোই নিস্তার নেই। দুজনকে আলাদাও করে দিতে পারে, অথবা ভাড়াটে ভাষা বদলাতেও পারে। তানজু আপু বাচ্চাদের মতো কেঁদে দিল। মা রাগ নিয়ে বলে, তোদেরকে একটু লজ্জা করলো না বিয়ের আগে এক খাটে ঘুমানোর? আন্টি, আমাকে আর আন্টি বলে ডাকতে হবে না। তানজু আপু আটকে আটকে কথা বলল, তুই কি আমার ছোট ছেলেটাকে মেরে ফেলতে চাস?
তোর বাবা এই এলাকার একজন মুরব্বী, সবাই তাকে সম্মান করে, তার কথা সবাই হুটবস করে। মা আঁচল মুখে চেপে ধরে দিয়ে বলে তাঞ্জু আপু কাঁদতে কাঁদতে চলে যায়। মা আঁচল মুখে চেপে ধরে কেঁদে দিয়ে বলে তাঞ্জু আপু কাঁদতে কাঁদতে চলে যায়। সকালবেলাও কাঁদে। আমি খুব ঘুম থেকে উঠে দেখি পাশে তাঞ্জু আপু নেই। মৃদু হেসে বললাম পাখিটা চলে গেল সকাল হতে, নিজের রুমে দৌড়, অথচ রাতে কত রোমান্টিক। মা উঠানে বসে লাউ কাটছে, ব্রাশ করতে করতে সেখানের দিকে গিয়ে দাঁড়াতেই বলল, আবেগের বয়সে ভুল কোনো কাজও করিস না, যেটা করলে আমার মান থাকবে না। মার কথার মানে কিছুই বুঝলাম না। ব্রাশ মুখে মার দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর উত্তর দিলাম, মা কাকে বলছো? তোর এখন একটু হলেও বোঝার বয়স হয়েছে, কথাটা শুধু মনে রাখলেই চলবে। শাড়ির আঁচল থেকে 2000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বুঝতেই পারছি আজ হঠাৎ মার আচরণের পরিবর্তন। টাকা দিল, কারণটা কি? মা এটা কিসের টাকা? তাঞ্জুকে নিয়ে ঘুরে আয়, মেয়েটা ফুচকা খেতে খুব ভালোবাসে, তবে সাবধানে থাকবি, মেজদা দেখলে সর্বনাশ হয়ে যাবে। খুশিতে আমি আত্মহারা হয়ে ছুটে গেলাম তাঞ্জাপুর রুমে। দরজায় লক করেও কিছু হলো না। দরজার উপর নিজের কান চেপে ধরলাম। হু হু করে কেউ একজন কান্না করে যাচ্ছে, সে যেন থামার নামগন্ধই নেই। বাইরে থেকে বললাম, তাঞ্জু আপু, ও তাঞ্জু আপু, কলেজে যাবেন না? কাঁদতে কাঁদতে এক কথায় জবাব দিল, না যাবো না, তুই যা। সত্যি আপু, আমাদের আজ কিন্তু শেষ দেখা। ভাড়াটে বাসা বদলাতে হচ্ছে। শেষবারের মতো দেখাও করবেন না? দরজা খুলে সোজা এসে আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর চোখে জল ফেলতে ফেলতে বলে, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমে দিয়ে বললাম, মিথ্যা বলেছি। চোখ লাল করে তাকিয়ে বলল, তুই থাক, আমি রুমে গিয়ে তৈরি হয়ে আসতেছি, 5 মিনিট, একসাথেই যাবো। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু 5 মিনিট শেষ হওয়ার কোনো নামগন্ধই নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। বিরক্ত হয়ে তাঞ্জু আপুকে বলি, আমি চলে গেলাম আপু, লেট হয়ে যাচ্ছে। এত দেরি হলে ক্লাস তো ধরতে পারবে না। থাক, আসতেছি। হিজাব মেকআপ দিয়ে পরিমণির মতো সুন্দর হয়ে আমার সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে বলল, দেখ দেখ তো কেমন লাগছে দেখতে আমাকে। একটা কথা বলি আপু, মন খারাপ করবে না তো? বল। আর সবসময় আপু আপু বলে ডাকবে না, আমার শুনতে খারাপ লাগে। ঠিক আছে, ডাকবো না। তবে গালে হাত দিয়ে ভাবতে থাকলাম, তবে কি আপনাকে মেকআপ ছাড়াও সুন্দর লাগে? এত মেকআপ না দিলেও পারতেন। বেশি কথা বলিস না, চল। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। রিশার পাশাপাশি বসে আছি। প্রচুর গরম লাগছে। গরম লাগার কারণটা হলো তাঞ্জু আপু হাতের ভেতরে হাত ঢুকিয়ে এটে সেটে পাশাপাশি বসে আছে। রিশা ঝাঁকিতে ভয় পাওয়ার অজুহাত দিয়ে জড়িয়ে ধরছে। ছাড়তেই চাইছে না জড়িয়ে ধরলে। আচ্ছা আপু, রিশাওয়ালা একজন মুরব্বী, তার সামনে এভাবে জড়িয়ে ধরলে হয়? লজ্জা করলে একটু রিশাওয়ালা কিলকিল করে এসে দিল। আমি আশ্চর্য হয়ে বললাম, চাচা মিয়া, আসার কারণটা কি জানতে পারি? করেন আর করো দুটার ভিতর পার্থক্য হলো বড় আর ছোট। বড়দের আপনি বলা হয় আর ছোটদের তুমি। তো তার মানে বৌমা তোমার বয়সে বড়। দুজনেই হাসতে শুরু করে দিল। মাঝখানে আমি লজ্জায় লাল হয়ে পাথরের দিকে মাথা নিচু করে তাকিয়েছিলাম। তাঞ্জু আপু জড়িয়ে গালে চুমু দিয়ে বলল, এটা আমার পিচ্চিবন, অনেক ভালোবেসে বিয়ে করেছি। কি আশ্চর্য, তাঞ্জু আপুকে বিয়ে কখন করলাম? তবুও লোক সমাজে বলে বলে মান সম্মান ডুবাচ্ছে। তাঞ্জু আপু ঝাপটে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। চোখ তুলে তার দিকে তাকাতে ছেড়ে দিয়ে বলল, তাকিয়েছিস কেন? রিক্সা ভাড়া দে, আর শোন, বেশি দিবি ভাড়া। রিশওয়ালার প্রশংসা করায় মনে হয় একটু বেশি খুশি হয়েছে। তাঞ্জু আপু হতাশা ভরা কণ্ঠে বলি, আপু আমার কাছে তো ভাঙতি টাকা নেই। 1000 টাকার নোট। পার্স খুলে ভাড়া দিল। যা ভেবেছিলাম তার থেকে একটু বেশি ভাড়া দিয়েছে। তাঞ্জু আপু আগে আগে হাঁটা ধরলো। দৌড়ে গিয়ে তার পায়ের গতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলি, তাঞ্জু আপু কি হলো? রাস্তায় তো কথা বলিস কেন? আপু আপু করে মাথা কাচ্ছিলি কেন? অন্য কোনো ডাক মুখে আসে না? না মানে আপনাকে কিছু বলা ছিল। বল তাহলে, চুপ করে আছিস কেন? আপনি এতগুলি টাকা কই পেলেন? পার্সে দেখলাম অনেক টাকা। আব্বুর ব্যাংক থেকে নিতে বলি। হাসি দিল। মামা কিছু বলেনি আপনাকে? তাও আবার এতগুলি টাকা না বলে? না, আব্বু আমাকে অনেক ভালোবাসে, পরিবারের একমাত্র সন্তান। বকাতেও আর বেশি কিছু বলে না। আর আমার কাছে মাত্র 2000 টাকা আছে। আপনার কাছে এসব কিছুই না। এতগুলি টাকার কাছে পকেটে হাত দিয়ে একরাশ হতাশার নিঃশ্বাস ছেড়ে কথাগুলি বলি। গাল টেনে বলে,
ওরে আমার জুনিয়র প্রেমিক রে, তোর টাকাই আগে খাবো। চলেন, কি খাবেন? তবে লিমিটের বাইরে না, বুঝতেই পারছেন পকেটে বেশি গরম না। চিন্তা করিস না, আমার পার্সে অনেক টাকা আছে। ফুরিয়ে গেলে আমারটা দিয়েও সারাদিন এনজয় করবো। হাত ধরে টানতে টানতে ফুচকার দোকানে বসালো। বাহ, চমৎকার। তাঞ্জপুর ওপর যেটা বিশ্বাস ছিল তাই। ফুচকা পাগলি একটা মেয়ে, বুঝি না জিনিসটা খেয়ে কি মজা পায় মেয়েরা। তুই ফুচকা খাবি নাকি চটপটি? হঠাৎ করে তাঞ্জপুর কথা শুনে হুঁশ পেল। ও হ্যাঁ, আমাদের তো কলেজে যাওয়ার কথা ছিল। রাখ তোর কলেজ, একদিন না গেলে কিছুই হবে না। অনেক বছর পর তোকে নিয়ে একটু ঘুরতে আসলাম, কোথায় একটু এটা সেটা তুলে খাওয়াবি, তা না কি হবে বল? না আপু, আমি এসব খাই না, বমি আসে এসব খেলে। আপনি নিজেই খেয়ে নিন। আসলে ছেলেরা এসব খেতে একটু কমই পছন্দ করে, বিশেষভাবে ফুচকা গালে হাত দিয়ে তাঞ্জাপুর খাওয়া দেখছি। মাঝে মাঝে দুই একটা নিজ হাতে তুলে খাইয়ে দিয়েছি, তাতে অনেক নিজেকে রোমান্টিক মনে হলো। ঝালে নাক টানতে টানতে খাচ্ছে। এত ঝাল খেলে তো পেট ব্যথা করবে। চোখ মুখ দিয়ে পানি বেরিয়ে আসে, ঝালে ছটফটিয়ে যাচ্ছে। পাগলের মতো হয়ে বলতে থাকে, পানি পানি তো, মরে গেলাম গো। ফুচকাওয়ালা গ্লাসে পানি ভরার আগে আগেই তাঞ্জু আপু মাথাটা চেপে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। নোনটা নোনটা টক ঝাল মিষ্টি লিপস্টিকের স্বাদ ফুচকা খাওয়ার জন্যই হয়েছে। আমার মনটা চাচ্ছে ঠোঁটটা ছিঁড়েই ফেলি। এক কথায় জাস্ট ওয়াও। লাইফে ফার্স্ট টাইম এরকম অদ্ভুত স্বাদের লিপস্টিক জীবনে খাইনি। পানি হাতে উসপুকের মতো সামনে দাঁড়িয়ে আছে ফুচকাওয়ালা। আমি বাঁ হাত দিয়ে ফুচকাওয়ালার মুখটা ঘুরিয়ে দিয়ে হাঁ হয়ে থাকা মুখটা বন্ধ করে দিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। ঠোঁটটা একটু একটু জ্বালাপোড়া করছে, তবুও অনেক মজা পেয়েছি। তাঞ্জু আপু ফুচকা খাওয়ার টাকা দিয়ে কিছুক্ষণ পরে পার্কের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। তাঞ্জু আপুর হাতে একটা পপকর্নের প্যাকেট রাস্তায় নিয়েছে কিনে। জানা নেই, পার্কে বসতেই বলল, তোর মাথাটা আমার কোলে রাখ। কেন? রাখ না, দেখবি ভালো লাগবে। প্রেম করার যে ফিলিংসটা আছে না, সেটা কেমন বুঝতে পারবি। তাঞ্জু আপুর কোলে মাথা রাখতে শরীরটা কেঁপে উঠল। এই প্রথম কারো স্পর্শ কোলে মাথা রাখা অনুভূতিটাই অন্যরকম। তখন একটা একটা করে মুখে পড়ে দিচ্ছি। সন্ধ্যায় আলো ঘনিয়ে এসেছে, একটু একটু শীত করছে। পাশে ভালোবাসার প্রাণপ্রিয়তা তাঞ্জু আপুর এই জীবনে আর কি চাই? যদি সে থাকে আর না থাকলে জীবনটাই বৃথা। মাথায় হালকা হাত বুলাতে বুলাতে বলে, জানিস তোকে নিয়ে কত স্বপ্ন দেখি। আন্টি আব্বুর মাঝে যখন সাং সম্পত্তি নিয়ে ঝগড়া হয়, তোরা অন্য শহরে চলে যাস, আমি অনেক কেঁদেছিলাম খেলার সাথে হারানো ভেবে। এখন তো কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। রাত হয়ে আসার আগেই সেখান থেকে উঠে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হাতটা তাঞ্জু আপুই ধরে আছে, এমনভাবে ধরে আছে যেন আমরা পালিয়ে বিয়ে করতে যাচ্ছি। রুমে এসে হাত ছেড়ে বসতেই ফ্যানের বাতাসে দু চোখে পাতা নেমে আসতে শুরু করলো। দরজার ওপাশ থেকে নক করার শব্দ। কে? আমি তাঞ্জু, দরজা খোল, পড়তে এসেছি। দরজা খুলে দিয়ে বললাম, আজকে না আসলেও পারতেন, শরীরটা অনেক খারাপ লাগছে, কাল পড়ালে হতো না? না, আজকেই পড়াতে হবে। ভারী সাইজের একটা বই নিয়ে পিঠটা উল্টাতে থাকলাম। চেয়ারে বসে শরীরটা একটু হেলে দিতেই হঠাৎ করে উঠে এসে দুই হাঁটুর ওপরে একটুখানি ঝুঁকে বসে গাল দুটো চেপে ধরে আবারও ঠোঁট দুটো শুরু করলো। পুরাতন দরজা খুলে পড়ে গেল। সম্ভবত মামা লাথি মেরে ফেলে দিয়েছে দরজাটা। সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে মামা আমার দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। কি করছিস কি? আমার মেয়েটাকে পড়ানোর নাম করে এভাবে নষ্ট করছিস, বিশ্বাসঘাতক। তাঞ্জু আপু সামনে তাকিয়ে বলে, আব্বু ওর কোনো দোষ নেই, আমি সোহাগকে প্রেমের প্রস্তাব দিয়েছি, প্লিজ তুমি সোহাগকে তাড়িয়ে দিও না। মামা তো বোন, তোর এসব কি করলি? তোরা ভাবতেই লজ্জা করছে। সন্ধ্যায় হাত ধরে হাঁটতে দেখেই তোদের উপর আমার সন্দেহ হয়েছে। তোর জন্য যে পাত্র পছন্দ করেছি তার সাথেই তোর বিয়ে। কিন্তু আব্বু আমি সোহাগকে। কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে ভালোবাসিস? তুই তো ভুলে যাস, সহজ ব্যাপার। বিয়ে হবে মানে হবে আমি যার সাথে ঠিক করেছি তার সাথেই বিয়ে হবে। চিৎকার চেঁচামেচি শুনে মা এসে দরজার কাছে দেয়াল ধরে দাঁড়ালো। দু চোখে পানি টলমল করছে, কিছু বলার মতো সাহস নেই। মার মাঝে মেজদার মুখের ওপর কিছু বলাটা বেয়াদবির। তাঞ্জু আপুকে টেনে নিয়ে গেল মা, বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এবার বাসাটা বদলাতে হবে। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। সিলিং ফ্যানের সেই ঘট ঘট করা শব্দের দিকে তাকিয়েছিলাম। মাথার নিচে রাখা বালিশটা চোখের
পড়া জলে ভিজে চুপসে গেছে, অথচ ভেজা বালিশটাই মাথার নিচ দিয়ে রেখেছি। অর্ধেক সেন্সলেস হয়ে তাকিয়ে আছে। মা ফ্লোরে বিছানা করে সেখানে ঘুমিয়ে আছে, কাঁদছে, তবে নীরব কান্না, মুখে আঁচল দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ। কিছুক্ষণ আগে এই ফ্যানটার সাথে ফাঁসি দেওয়ার চিন্তায় বিভোর ছিলাম। ভেবেছিলাম ফাঁসি দেব, কিন্তু পাইনি। শুধুমাত্র মার জন্য জোর করে দইটা হাত থেকে নিয়ে নিয়েছিল। সকাল হতেই বাড়ি থেকে বেরিয়ে যাই, ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। সেই যে সকালে 1 কাপ চা, তারপর আর মনে হয় না কিছু খেয়েছিলাম। চুল কাটার জন্য টাকা দিয়েছিল মা, ভুলে গেছি। মনটা যে শুধু অন্য ভাবনার ভিতর ছিল। কাঁথাতে সুই সুতা বুনতে বুনতে বলে, চুল কেটে এসেছিস, গোসল করে আয়, খেতে দিচ্ছি। মার দিকে একবার তাকিয়ে কিছু না বলে দোতলায় চলে গেলাম। এখনো মুখ ভর্তি দাড়ি, সিগারেট, হ্যাঁ সিগারেট লাগিয়েছি। খাওয়া একটু বেশি হয়ে গেছে, হয়তো বেইমান, সবাই বেইমান। সিগারেটটাও দুঃসময়ে বেইমানি করেছে। সিগারেটের ধোঁয়ায় রুমটা রাতের মতো অন্ধকার হয়ে আসছে। পড়ার টাইম হয়ে আসছে, এখনো তানজু আপু এলো না। কেন? ভুলেই তো গেছি, তার তো আর কিছুদিন পরে বিয়ে। লাল বেনারসি শাড়িতে বিয়ে করবে অনজনের সাথে। অনেক স্বপ্ন দেখিয়েছিল আমাকে বিয়ে করলে আমাকেই করবে। আজ তার কথাগুলি সব ছলনাময়ীদের সাথে মিলে যাচ্ছে। সবাই কি আমার সঙ্গে অভিনয় করতে পারে? কিন্তু কেন মেয়েদের দেখেও আজকাল লজ্জায় তাকায়নি। এভাবে তারা তাদের ছলনা ছাড়া কিছুই জুটবে না। সে হয়তো সংসারের চাপে ভুলে যাবে আমাকে, কিন্তু আমি কিভাবে ভুলতে পারবো তাকে? রাবার দিয়ে মুছে ফেলবে তার সব পুরনো স্মৃতিগুলো, শুধু ভুলতে পারবো না আমি। সন্ধ্যায় গিয়ে ছাদে দাঁড়ালাম, লাইটার দিয়ে সিগারেটে আগুন লাগিয়েছি, শোক টান দিতে ব্যস্ত। 2 ঠোঁট এমন সময় তানজু আপু বুকের ভেতরটা কেমন যেন ব্যথায় কষ্ট পাচ্ছে। হয়তো পুরনো স্মৃতি মনে পড়েছে। এই ভোর সন্ধ্যায় গোসল করে তোয়ালা দিয়ে চুলগুলি মুছতে লাগলো। মৃদুস্বরে বলল, কেমন আছিস? চোখের নিচে মেয়েটার কালো দাগ পড়ে গেছে। কিন্তু কেন? বিয়ে হচ্ছে, নতুন কাউকে পাবে, রাত জেগে ভালোবাসা দেখাতে যাচ্ছে। ঠোঁটের কোণে ঝুলন্ত মান, একটি মিষ্টি হাসি। মৃদু এসে পরক্ষণে মুখটা রাবারের মতো ফ্যাকাশে করে ঘুরে দাঁড়িয়ে সিঁড়িপথ বেয়ে নামতে লাগলাম। বারে বসে বেশ কয়েক বোতল মদও খেয়েছিলাম, প্রায় 7 বোতলের মতো। বাড়ির পাশে সেই রাস্তার ময়লা স্তূপে জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। রাত তখন 4টা ছুঁই ছুঁই। এলাকার কিছু বড় ভাইয়ারা ধরাধরি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। নেশা উঠলে রাস্তাগুলি সব ভুলে যায়, কেমন যেন সব উল্টা লাগে। স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। ঘুমের ভেতরে এক অদ্ভুত রকমের হাসি। সকাল 9টায় ঘুম ভাঙে। ব্রাশ হাতে, মুখ ভর্তি ফেনা নিয়ে ঘষতে ঘষতে ছাদে দাঁড়াতেই চাপা হাসির শব্দ পেলাম। তানজু আপু হাসেছে। একটু রেগে গিয়ে বলি তাকে, হাসতেছেন কেন? ব্লাউজ ছাড়া পরে আছিস? কিলকিল করে হেসে দিল। হাসিগুলির ভেতর আমার প্রতি ভালোবাসা করতে লাগলাম। নেশার করে কখন যে গেঞ্জির বদলে মার ব্লাউজ পরে ফেলেছি নিজেও যায় না। লজ্জায় মুখ লাল হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে সিগারেট লাগালাম আরেকটা। তানজু আপু কোমরের দুপাশে হাত রেখে রাগে চোখে বলে, তুই আবারও সিগারেট খাচ্ছিস? এবার আর চুপ থাকতে পারলাম না। বাম পাশে চোখ কুঁচকে বলি, আমি কি আপনার স্বামী নাকি প্রেমিক? অধিকার খাটানোর মতো দায়িত্ব আপনার কাছে নেই? আমার মা যেখানে কিছুই বলে না, আপনি কেন অধিকার খাটাচ্ছেন? অধিকার দেখানোর আপনি কে? কথাগুলি তানজু আপুর মনে বেশ ভালোভাবে আঘাত করেছে। সেটা তার চোখ দেখে বোঝা যাচ্ছে। সিগারেটে কয়েকটা টান দিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম। তানজু আপু পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল, সোহাগ যাস না, তোর সাথে কিছু কথা আছে। কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়ে আবারও সামনের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি মা সবকিছু গোছাচ্ছে। আমাকে দেখে মা বলল, তুই এসে গেছিস? কেন মা, কিছু বলবে কি? তো যা কিছু আছে গুছিয়ে নিয়ে আয়। কেন মা, আমরা আর এই ভাড়াটে বাসায় থাকবো না? টাকা থাকলে এরকম বাসা অনেক পাবো, চলো আজকে চলে যাব। এখানে থাকলে তুই তানজুকে ভুলতে পারবি না। না মা, তানজু আবার বিয়ের সব আয়োজন আমি নিজ হাতে করার দায়িত্ব নিয়েছি। কাপুরুষের মতো চলে যাব না। সকাল থেকে হাড় ভাঙা খাটুনি, রেস্ট নেওয়ার সময় বলতে কিছুই নেই। কারণ দায়িত্বগুলি আমার উপরে সব মামা ইচ্ছে করেই দায়িত্ব দিয়েছে। নাকি আমাকে আঘাত করার জন্য? মারপিট করলে যতটুকু না আঘাত লাগে তার থেকে বেশি আঘাত লাগে যখন চোখের সামনে স্বপ্ন হারিয়ে যায়। আমি যখন সবাইকে বুঝে দিতে ব্যস্ত কিভাবে বিয়ের প্যান্ডেল সাজাবো, ঠিক সেই সময় পেছন থেকে মামার কণ্ঠ কানে ভেসে এলো,
ভাগ্নে সোহাগ এদিকে আসো। মুখে অপরন্ত একটা হাসির দোলা খেলে যাচ্ছে। মামার ঠোঁটে একটা কোণে মেয়ের বিয়ের খুশি হওয়ারই কথা। পাশে দাঁড়িয়ে বলি, মামা কিছু বলবে? ঠোঁটের একটা সিগারেটটা মুখ থেকে সরিয়ে বললাম, তবুও কিছুটা ধোয়া কথাগুলি সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। মামা আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরকম বেয়াদবের মতো সবার সামনে সিগারেট টানা হয়তো তার মোটেও পছন্দ হয়নি। কেনই বা ভাগ্নের পরিচয় দিলাম? হাজার প্রশ্ন নিয়ে ভাবনার ঘরে ছিল। ভাগ্নে তুমি সিগারেট খাচ্ছিলে? মৃদু এসে জবাব দিলাম, মামা আজ খুশির দিন। আর তাছাড়া সিগারেট খাওয়ার বিষয়টা সবাই জানে। কাজের চাপে কখন যে সিগারেট লাগিয়েছি নিজেও জানি না। তা অবশ্যই ঠিকই বলেছ। শোনো, তাঞ্জুকে তুমি প্রথম কপালের মাঝ বরাবর টিপ লাগিয়ে দিবে, শেষ চাওয়া। কাপা কাপা হাতে লাল বৃত্তের চিপটা দুই বুড়োর মাঝখানে লাগিয়ে দিলাম। তাঞ্চপর চোখে পানি। মামা আমি একটু বাথরুমে যাই, চোখে কি যেন পড়েছে। সিগারেট টানতে টানতে বাথরুমে ঢুকে গেলাম। চোখে পানি দিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম, শুধু একটা দিনের জন্য। তারপর বাসা বদলাবো। আর কয়েক ঘন্টা পরেই তাঞ্চুয়াপুর বিয়ে। সহ্য করতে পারবো না নিজের চোখের সামনে বিয়ে দেখায়। রাস্তার মোড়ে বসে সিগারেট খাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ হাবাতে হাবাতে বলে, সিগারেট পরে খাবি। কথাগুলির ভেতর অন্যরকম একটা রাগে রাগে ভাব, আর কণ্ঠটা খুব চেনা লাগছে, তাঞ্জুয়াপুর কণ্ঠের মতো কিছুটা শুনতে। সিগারেটে কয়েকটা টান দিয়ে মুচকি হাসি দিলাম আর বললাম, আরে সিগারেটও আজকাল দাম বাড়ায় দিতে নেশাটাও বেড়ে গেছে। নেশার ঘরে তাঞ্জুয়াপুর কণ্ঠ শুনছি। কাঁধ ধরে উল্টে ঘুরে বসালো। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে চোখ মুখ ডলে দেখলাম ভুল দেখছি না তো। হাত ধরে টানতে টানতে হন হন করে সাথে নিয়ে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বলি, আপু আপনার তো বিয়ে, রাস্তায় কি করছেন? মামা জানলে তো আপনার রক্ষা নেই। কত বুঝবো মদন, তোর কি মনে হয় আমি এই বিয়েতে রাজি আছি? ছাদে সেই দিন কত ডাকলাম, শুনলি না। একটা মেয়ে মানুষ হয়ে বিয়ে বাড়ি থেকে একা পালানোর কত কষ্টে জানিস? মানে কিছু না, আমরা দুজনে পালাচ্ছি। তাড়াতাড়ি পাচালা আমাদের খুঁজতে এলো। আরটা চেপে ধরে মাঝরাস্তায় দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণের জন্য কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। পেছনে মামা এলাকার লোকজন নিয়ে ছুটে আসে। কি করব ভেবে পাচ্ছি না। কি ভাবছিস, ধরা পড়ার ইচ্ছা আছে নাকি? চল, এখনো সময় আছে, পালিয়ে বিয়েটা করে নি। কিন্তু মার কি হবে? আমি মাকে ছেড়ে এভাবে যেতে পারবো না। আপনি বরং বিয়েটা করেই নিন, সময় এখনো শেষ হয়নি। এসব তোর চিন্তা করতে হবে না। তোর সাথে আন্টি বেশি ভালো, আমাদের পালাতে অনেক সাহায্য করেছে। আন্টিকে নানু বাড়ি পাঠিয়ে দিয়েছি। আব্বু নানুকে দেখে ভয়ে একটু বেশি করে। তো চল পালা এখন। এবার রাগ উঠেই গেল। পালাই পালাই করছেন কেন? খাবো কি, কি করব? টাকা কই? খালি হাতে কেউ পালায় নাকি? মাথায় চাটি মেরে। গাধা কি এমনি বলি? তোকে গায়ে কতগুলো গয়না, সেটা কি তোর চোখে পড়ছে না? কানা কোথাকার। ব্যাগে অনেকগুলো টাকা আছে, প্রায় 5 লক্ষের মতো। বাহ, এবার পালিয়ে হবে মজা। হাতটা চেপে ধরে যতটা বাড়ি চড়ে হাঁটার চেষ্টা করছি। সাহিত্যে যদিও হাঁটতে অসুবিধা হচ্ছিল, তাও পা কেটে গেল। থেমে গিয়ে বলি, কি হলো? পায়ে হাঁটু ব্যথা করছে। আজকের মতো একটু কষ্ট করো, প্রতিদিন তো আর পালাতে হবে না। না, বাবলা গাছের কাঁটা পায়ে ঢুকে গেছে। এখন আমার পালাবো কিভাবে? মাঝ রাস্তায় বসে ব্যয় করে বাচ্চাদের মতো গাতে লাগলো। কোনো কিছু না ভেবে পাঞ্জাবি একটা অংশ ছিঁড়ে কোনো রকম পাটা বেঁধে কোলে তুলে দৌড় লাগালাম। দৌড়াতে দৌড়াতে বললাম, পায়ে কাটা ঢোকার সময় পেল না, জুতো পরে আসতে কি হয়েছিল? মুখটা কালো করে বলল, মেকআপ বক্সটা আনতেই পারিনি, তাড়াহুড়ো। জুতো কখন পরবো? গলাটা জড়িয়ে ধরে দু হাতে। হায় রে, মেয়ে মানুষ এমন সময় মেকআপ বক্স নিয়ে পড়ে আছে। ওজনের দিক দিয়ে এবং বয়সের দিক দিয়ে দুটোতেই আমার থেকে বেশি। আপনার ওজন এত কেন আপু? আমি তো হাঁটতেই পারছি না, পাজা গলে করে দৌড়াচ্ছি। মাঝে মাঝে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার দৌড়াচ্ছি। তাঞ্জু আপু চাপা হাসি। তোকে বিয়ে করতে পারবো কিনা সেটার চিন্তায় বেশি বেশি খেতে খেতে মোটা হয়ে গেছি। ভেবেছিলাম দৌড়ে একটু ওজন কমবে, কিন্তু বাবলা গাছের কাটা সব প্ল্যান বাঁচতে দিল। বাহ, কি মেয়ে! জীবনে এরকম কখনো দেখেছে কিনা সন্দেহ আছে। চিন্তায় পড়ে বেশি বেশি খায়। আবাদে আবাদে কোল থেকে নিয়ে দিলাম, হাত দিয়ে ইশারা করে বলতে লাগলাম, না আমি আর পারবো না এইভাবে দৌড়াতে। কান ধরছি, কাউকে নিয়ে পালাবো না, হেল্পও করবো না। বুড়ো দুটো কোচে গিয়ে কপালে ভাঁজ পড়েছে। মানে সে আশ্চর্য আমার কথা শুনে, কিন্তু কেন সেটা জানার আমার একটু আগ্রহ নেই। আমি এখন একটু রেস্ট নিতে চাই। যদি মামাও এসে যায়
তবু আগে রেস্ট নিব, তারপর না হয় দৌড়। তানজু আপু কাটা ঢোকা পা নিয়ে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে, তড়ি বাজিয়ে বলে, তুই না পুরুষ মানুষ, একটা মেয়েকে কোলে তুলে হাঁটতে এতটুকু হাঁপাতে গেলি? আপনার কাছে একটু মনে হলো প্রায় 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছি, আর আপনার ওজনও অনেক বেশি। ভুল হয়েছে, কেন যে বড় আর সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেলাম। তাহলে এখন আমরা কি করব? হাঁটুতে ভর করে ঝুঁকে থেকে কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে হাত ধরলাম। রিক্সা যাচ্ছে একটা। চাচা মিয়া, বাস স্টপ যাবেন? রিক্সাওয়ালা আমাদের দিকে প্যাডেল করতে করতে দাঁড়িয়ে পড়ল। ভাড়া একটু বেশি দিতে হবে। সে না হয়তো দিব, তাতে সমস্যা নেই, আপনি শুধু একটা হোটেলের ব্যবস্থা করে দিলেই হবে। চাচা মিয়া আমাদের দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকাচ্ছে। তানজু আপু আমার হাতটা চেপে ধরে পিছনে দাঁড়ালো। ভয় পেয়েছে হয়তো এরকম তাকানো দেখে। আমি বললাম, কি সমস্যা কি আপনার? ভাড়া দিলেই তো হলো নাকি? প্রেমিকাকে নিয়ে হোটেলে মজা করবে, তাহলে কিন্তু আমি নিয়ে যাব না, কারণ আমার এরকম একটা মেয়ে ছিল। চাচা মিয়া, সত্যি কথাটার কি বলবো? আমি যেহেতু চাচা বলে ডেকেছি, বিশ্বাস করুন আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। বিয়ে করার জন্য পালাইছো, তাহলে ওঠো, ভাড়া দিতে হবে না। তানজু আপু হাতের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে শাড়ির আঁচলে আমাকে জড়িয়ে দিল। রাত বেশি হওয়ায় শীত শীত ভাব। সিনিয়র আপুদের সাথে প্রেম করার একটাই সুবিধা, এটা হলো যত্নশীল একটু বেশি পরিমাণে কাঁধে মাথা রেখে পাশাপাশি বসেছে। তোদের মতো আমার মেয়েটাও একজনকে খুব ভালোবাসতো। হঠাৎ চাচার কথায় আকৃষ্ট হলো মন। তানজু আপু নড়ে চড়ে বসলো। কার না ভালো লাগে লাভ স্টোরি শুনতে শুনতে? যদি সেটা বাস্তব জীবনে হয় তাহলে তো কথাই নেই। তারপর কি হলো? গরিব মানুষ ছিলাম, মেয়ে সুন্দর হয়, অনেক কষ্টে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু চাচা হু হু করে কেঁদে দিল। কিন্তু কি? বিয়ের রাতে আমার মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করে। শুধু ওর মার জন্য বেঁচে আছে, আর তোমাদের মতো ছেলে মেয়েদের সাহায্য করার জন্যই মাঝরাত পর্যন্ত রিক্সা চালাই, যদি কেউ বিপদে পড়ে এই ভেবে। তানজুর চোখে পানি। বুঝতে পারলাম কাজী অফিসে নামিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে আমাদের বিয়ে করানোর জন্য ফুলের মালা দিয়ে কাজী অফিসে বিয়ে করে নিলাম। চাচা মেয়ের বুদ্ধি শুনে আমরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। পালানোর পর হোটেল, রেস্টুরেন্ট এসবেই বেশি খোঁজ খবর নেওয়া হয়। তোমরা বরং ভাড়াটে বাসায় থাকো, পরিবেশ ঠান্ডা হলে তারপর তোমাদের বাবা মা নিজ থেকে মেনে নিবে। ভাড়াটে বাসায় রেখে চলে গেল। জোর করে হাতে কিছু টাকা গুঁজে দিলাম। বললাম, চাচির জন্য একটা নতুন শাড়ি আর আপনার জন্য পাঞ্জাবি কিনবেন, না করবেন না, এটা আপনার জামাইয়ের অনুরোধ। নরম গদির বিছানা ভালোই। আমি চার হাত পা ছড়িয়ে দিয়ে শান্তিতে ঘুমানোর চেষ্টা করলাম। মামার ভয়ে এখনো বুক ধুকধুক করছে। তানজু আপু এসে বলল গোসল করতে। আসতেছি, তুমি থাকো, শরীরে ঘামে ভিজে গেছে। বিয়ে যেহেতু করে ফেলেছি, চাইলেই আসতে পারো, একসাথে গোসল করবো। সোয়াসাপটা বলে দিলাম আমি এখন একটু রেস্ট নিতে চাই। 5 মিনিট পর বাথরুম থেকে চেঁচিয়ে তানজু আপু বলল, আমি তোয়ালেটা আনতে ভুলে গেছি, দিয়ে যাও না একটু প্লিজ। ওয়েট। তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে দরজাটা খুলে হাত ধরে টানতে বাথরুমে ঢুকিয়ে নিল। তোয়ালে গুজে রেখেছে। চুলগুলি খুলে রাখার কারণে কোমর পর্যন্ত লম্বা চুলে ঢেকে গেছে। কলারটা চেপে ধরে একটানে বুকের সামনে এনে কপালে কপাল থেকে একটা পাপ্পি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তানজু আপু ব্যর্থ। তানজু আপু পুরুষত্বটা এখানে না করে বিছানায় করলে হয় না? চুপ। আর নয় মামাতো ভাইপো, এখন থেকে আপুও ডাকবো না, শুধু জানটুস বউ আর বউ, বুঝলি তো? তোয়ালে খুলে ধরতেই চোখ চড়াক গাছে। রাতের আলো সূর্য দেখা সবার কপালে থাকে না, আর আমার সামনে সূর্যটা দাঁড়িয়ে আছে। চোখ মুখ কষলে আবারও তাকালাম। স্বপ্ন দেখছি না তো? তোয়ালাটা হাত থেকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরলো। ঝর্ণার নিচে মুষলধারে পানি পড়ছে। আমাদের সমস্ত শরীর জুড়ে কপালে সিঁড়ি বেয়ে পানি বেয়ে পড়ছে, নদীর মতো এঁকে বেঁকে যাচ্ছে। ঘুমাবে না? কাঁধে হাতে রেখে কাঁধে অনেক বেলা পার হয়ে যায়। গাল ঘেঁষে আছে আমার মুখমণ্ডল, গালে হাত রেখে বলে, আজ আমার ঘুম আসবে না, এই রাতটা শুধু তোমার আর আমার। তোমাকে কাজে থেকে পেতে চাইছি আজ সেই রাত। তানজুর শরীরে আমার শার্ট পরা, আর আমি তোয়ালে জড়িয়ে আছি। মজার ব্যাপার হলো পাচা কোলে করে এগিয়ে যাচ্ছি বিছানা দিকে। চোখাচোখি হচ্ছে দুটি চোখ। সকালে যখন ঘুম ভাঙলো তখন তানজু আমার মুখমণ্ডল ধরে নিজের চুলের সুড়সুড়ি দিচ্ছে। চোখ মুখে দুষ্টু হাসি। ভেজা চুলে ঘুম ভাঙলো। হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে আঙ্গুল তার কপালের থেকে নাকের ওপর দিয়ে ঠোঁটে এসে পৌঁছালো। নিজে ঠোঁট কামড়ে বলি,
মর্নিং কিসটা কে দিবে? চায়ে কি খোদা মেটে? আঙ্গুলে কামড় দিয়ে লজ্জা এক এক একটা নদীর মতো এক একটা দিল তোর, আর হাত কামড়ে লাল করে দিয়েছে। ইস, ব্রাশ করার জন্য বাথরুমে ঢুকে দেখি চোখ মুখ ফুলে গেছে, চোখের কোণে রক্ত জমাট বদ্ধ হয়ে আছে। আয়নার সামনে চোখ টেনে টেনে দেখলাম পাগলি বউ আমার সারা রাত ঘুমাতে দেয়নি, ঘুমালে আবার জাগিয়ে তুলে বলে, এই ওঠো। ফুলসজ্জা কি বারবার আসে নাকি? জীবনে একবারই আসে। রাতের কথা ভাবতেই ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে গেল। আচ্ছা, কাল তো দেখলাম 2টা ব্রাশ, আরেকটা কই গেল? দাঁত কি ব্রাশ দেখে নাকি? মাজলে হলো, দাঁত পরিষ্কার হওয়াই বড় কথা, ব্রাশ নয়। গুটি গুটি পায়ে রান্নাঘরে গিয়ে পা বাড়লাম। চুল খোপা বেঁধেছে, হলুদ শাড়ি পরনে, কোমর পেঁচিয়ে গোজে রেখেছে। নাভির একটুখানি নিচে সামনাসামনি থাকার সময় নাভির একটু নিচে শাড়ি বেশি পরে থাকে। জাস্ট ওয়াও। একটু ঝুঁকে ময়দা মাখাচ্ছে। শাড়ির আড়াল থেকে স্পষ্ট দেখা যাচ্ছে চিকন কোমরটা। নিজের অজান্তেই একটা ঢোক গিলে ওর সামনে গেলাম। গিয়ে আর কি করার, কিছুই না, যা হলো তা বাকিটা ইতিহাস। তুমিও না পারো বটে, এভাবে কেউ জড়িয়ে ধরে ভয় পেয়েছিলাম তো। তো এই যে আমি জড়িয়ে ধরে আছি, আমাকে আকর্ষণ করার জন্য তো সব করো নাকি? একটা বিষয় বুঝছি না, কাল 2টা ব্রাশ দেখলাম, আজ একটা কেন? এবার ময়দা মাখা রেখে করে দাঁড়িয়ে তাকালো, চোখে চোখ রেখে, আর গলার দুপাশে হাত রেখে বলে, কেন ফেলে দিছি? ফেলে দিচ্ছ মানে? এটা তাহলে কার ব্রাশ? তোমার ব্রাশ দিয়ে এতক্ষণ দাঁত মাজতেছিলাম। কপাল থেকে হাতের নরম আঙুল স্লিপ করতে করতে নাক দিয়ে বলে, তো কি হয়েছে? এক ব্রাশে ব্রাশ করলে ভালোবাসা পারে, জানো না? এখন থেকে রোজ এটাই করতে হবে, আমি যা বলবো তাই, বুঝলাম? মাথা ঠিক পেছনে হাত রেখে ঠোঁটে ঠোঁটে ছোঁয়ার চেষ্টা করতে বলল। এখন কোনো কিছু পাবে না, ব্রাশ না করলে মুখে অনেক জীবাণু থাকবে। ব্রাশের পরে বাচ্চাদের মতো বায়না ধরে বলি, না না, এখনই মানে এখনই দিতে হবে। চোখ রাগিয়ে বলে, না মানে যাও ব্রাশ করে আসো। সিনিয়র আপাদের সাথে বিয়ে করার এই একই ঝামেলা, কথায় কথায় হুকুম দেয় আর রাগ দেখায়। হালকা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলাম। তুই খাবি না? আজ আমি তোকে খাইয়ে দেবো। এইটা কেমন ডাক? তুমি সাথে তুই বিক্রিয়া, বুঝলাম না, পাগল হলে নাকি? না, চেষ্টা করেছিলাম তুমি বলে ডাকার, এখন থেকে অভ্যাস করে নিচ্ছি, বুঝেছো? পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে তুমি বলে ডাকলে কেমন লাগবে বলো তো? বাহ, সে চিরছে না খাদ্য নাকি সন্দেহ? এটা আমাদের বংশের প্রধান খাদ্য। লুচি 2য় নাম্বারে, ভাত তার কোনো গ্যারান্টি নেই। আমি 100% শিওর, সাথে মাংস আর থকথকে এক হাঁটু পরিমাণ পানির মতো ঝোল। আমার বংশের ছেলেরা যা বলে আর কি। গালে হাত রেখে বেচারা লুচিগুলির দিকে তাকিয়ে আছে। কয়েকটা পুরে কয়লা হয়ে গেছে, আর বাকিগুলি হসপিটালে অ্যাডমিট দিতে হবে। কেন যে পালিয়ে বিয়ে করতে গেলাম? সিগারেট খেয়ে চোখে জলে ভাসিয়ে দেওয়াটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, শুধু সন্দেহ ছিল। চোখের পানি যেন শুকিয়ে না যায়। আমার উদাসীনতা দেখে বলল, খাচ্ছ না যে? পছন্দ হয়নি বুঝি? আমারটা কেন পছন্দ হবে? পাশের বাড়ির ভাবিদের রান্না তো খুব বেশি ভালো, ওটাই হবে পছন্দ। একদিনও হয়নি, এখানে ভাড়া থাকি, এরই মাঝে সন্দেহ করা শুরু করে দিয়েছো? আমতা আমতা করে বললাম, না মানে তানজু, তুমি এত সুন্দর করে রান্না করেছো, আমার তো ইচ্ছে করছে এগুলো না খেয়ে দেয়ালে ঝুলিয়ে রাখে, আর সেখানে লেখা থাকবে আমার বউয়ের রান্না খুবই উৎফুল্ল হয়ে বলে। সত্যি? সত্যি, বিশ্বাস করো, দেখি পেট ভরে গেছে। এখন থেকে রোজ রোজই মাংস। ইহাকে বলে কোড়ালের উপর পা মারা। যেভাবে পা পড়ুক না কেন, পা কাটবেই। চেয়ার টেনে পাশে বসে লুচি মুখে ঢুকিয়ে দিচ্ছে। কিছুই বলার নেই, আজ পেট খারাপ হবে সেটা আমার জানা আছে। তবে লুচি মাংসে এত পরিমাণ লবণ কেউ মনে হয় না দেয়। 10টা লুচি খাওয়ার পর পেটের ভিতর হাত রেখে বললাম, আমি একটু বাথরুমে যাচ্ছি। বাথরুম থেকে এসে দেখি শ্বশুর আব্বা ফোন করেছে। আমাদের আর রক্ষে নেই, কাঁপা কাঁপা হাতে ফোনটা তুললাম। ওপাশে কান্না জড়িত কণ্ঠে বলে, মা তাঞ্জু, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। সম্মানের থেকে তুই বেশি বড়, ফিরায় মা। এ তো দেখি মেঘনা চাইতেই হারিকেনের আলো। আশ্চর্য, এত তাড়াতাড়ি মেনে নেবে জানতাম না। এপাশ থেকে ছাগলের মতো একটা হাসি দিয়ে, আব্বা সত্যি আসবো, বাটপারি করবেন না তো? হারামজাদা, বিয়ে যখন করেই নিয়েছিস, আসলে কি হবে? চলে আয় আমাদের মেয়েকে নিয়ে। ল্যাঙ্গুয়েজ ঠিক করেন শ্বশুর আব্বা, আমি এখন আর আপনার ভাগে নাই, জামাই। জামাই হলো দেবতার সমান, সম্মান দিন, নয়তো দেশের বাইরে চলে যাব। হ্যাঁ জামাই বাবা, বাড়ি আসো। তানজুর হাত টেনে ধরে বললাম, চলো তোমাদের বাড়ি যাব। শ্বশুর আব্বা মেনে নিয়েছে।
তান্দু শুধু কাপড়গুলি গুছিয়ে নিল। বউ আমার হেব্বি সুন্দর, যেটাই পরুক না কেন দেখতে সুন্দরই লাগে। তাঞ্জু অনেক খুশি। শ্বশুরবাড়ি ফিরতে ফিরতে রাত তখন 8টা-9টা বেজে গেছে। মামার মতো কিপুন লোক রুমে রং করেছে নতুন করে, তবুও কিপটামি গেল না। শুধু আমাদেরটা বাদে সব রুম ভূতের রাজবাড়ির মতো দেখতে, ভয়ঙ্কর থেকেই গেছে। শ্বশুর আব্বাকে পাশে সালাম করার সময় লুঙ্গি টেনে ধরলাম। আব্বা উপরে টানে আর আমি নিচে। অনেক সালাম করেছো বাবা, এখন তো ওঠো। আপনার মেয়ের পেছনে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, মন খুশি করে পকেট ভরিয়ে দিন। দোয়া নেওয়ার পর রুমে ঢুকে অবাক হয়ে গেলাম। বাসর ঘরের মতো করে সাজানো রুমটা চমৎকার। শ্বশুর আব্বা, আমি হয়তো পৃথিবীর অন্যতম মানুষ যে কিনা দ্বিতীয়বার ফুলসজ্জা করতেছি। সবই কপাল ভাই, কপাল। অনেক বছর পর সাথে সন্ধ্যার সময় বসে আছি। লাঠি ভর দিয়ে বউ তাঞ্জুর পাশে বসলো। চশমাটা একটু পাঞ্জাবিতে মুছে আবার চোখে দিলাম। কাঁধে মাথা রেখে পাশাপাশি বসে আছি। কাঁপা কাঁপা হাতে রক্তে লাল ডুবন্ত সূর্যের দিকে আঙ্গুল তাক করে বলে, সূর্যটা অনেক সুন্দর, তাই না? কি জানি বউ, বয়স 50 ছুঁই ছুঁই হয়েছে, চোখে তো আর এখন ঠিক মতো দেখতে পায় না। আমাকে আর আগের মতো ভালোবাসো না তুমি। বয়স হয়েছে দেখে অবহেলা করো শিখে গেছো, তাই না? তুমি সেই 18 বছরে যুবতী মেয়ের মতোই সুন্দর আছো, শুধু বদলে গেছে তোমার চামড়ার ভাঁজ, পড়ে গেছে কপালে। তবুও তোমাকে ভালোবেসে যাব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কোচকে যাওয়া শোক ঠোঁটে চুলের মুঠি ধরে ঠোঁট লাগিয়ে দিল। আগের মতো আর পারি না, বুঝেছো? বয়সের সাথে মুখের রসকস সব ফুরিয়ে গেছে। ভালোবাসা শুধু ছোটে থাকে না, তোমার সাথে কাটানোর সময়টাই হলো আমার সব থেকে বড় পাওয়া। বুকে জড়িয়ে নিলাম বইটাকে। বাকিটা জীবন এভাবেই যেন বউটার সাথে পার করতে পারি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আহ্বান, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।